বাংলাদেশ। ভালোবাসার বাংলাদেশ। আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে, কেমন আছেন আপনারা সবাই? আই হোপ আপনারা সবাই খুব ভালো আছেন। অ্যান্ড শান্তু আরও একটাবার আপনাদের সঙ্গে জয়েন করে ফেললাম, এবং আজকে শান্তুকে সাদা শুভ্র নাম দেওয়া যায়, কিন্তু এই সাদা শুভ্র পিছনে যে একটা বিশাল বড় ঘটনা আছে, এটা আপনারা কয়জন জানেন আসলে, সেটাই একটা বিষয়। আজকে আমরা তাহলে গল্প শুরু করে দিই। গুরু কিছুক্ষণের মধ্যেই আমাদের সঙ্গে জয়েন করে ফেলবেন। অলরাইট, আমাদের আজকের অতিথি সম্রাট হাওলাদার। ওকে সম্রাট, স্বাগতম আপনাকে আমাদের ভালোবাসার বাংলাদেশের এই প্ল্যাটফর্মে। কিছুক্ষণের মধ্যে গুরু চলে আসবেন, গুরুরা গাড়িতে আছেন, এবং আপনি যে গল্পটা বলবেন সেটা গুরু শুনছেন, ঠিক আছে? থ্যাংক ইউ আপু। আপনি শুরু করেন আপনার নাম পরিচয় দিয়ে। আমার নাম মোহাম্মদ আব্দুর রহিম হাওলাদার, ওরফে সম্রাট। আমার দেশের বাড়ি শরীয়তপুর। তো আমার জীবনের গল্পটা আমি শুরু করতেছি। 2019 সালে যখন করোনা শুরু হয়, করোনার সময় আমার সাথে একজনের ফেসবুকে পরিচয় হয়। ফেসবুকে পরিচয় হওয়ার পরে তার সাথে কন্টিনিউ কথাবার্তা হয়। হওয়ার পরে হঠাৎ একদিন আমি দেখা করার পরে তাকে আমার ভালো লাগে। এটা কি আপনার জীবনের প্রথম প্রেম? জি, আচ্ছা। শুরু থেকেই ভালো লাগে ফেসবুকে দেখার পরে। তারপরে আমরা সম্পর্কে আগাই। আস্তে আস্তে আমি তখন গাজীপুরে জব করি। ওইখান থেকে আমি প্রতি সপ্তাহে মাসে 3-4 বার তার সাথে আমি দেখা করি। সে কোথায় থাকতো? সে আগারগাঁও সাইডপেট। তো কন্টিনিউ আমি আমাদের সম্পর্কে গেলাম। তো আমাদের এই সম্পর্কের মাঝে মানে 1 বছর কন্টিনিউ চলতেছে। কন্টিনিউ চলার পরে আমি ফার্স্ট তাকে কেনাকাটার জন্য নিউ মার্কেটে যাবো একদিন। তো ফার্স্ট কেনাকাটার জন্য নিউ মার্কেটে নিউ মার্কেটে গেছি। যাওয়ার পরে কেনাকাটা করার পরে মেবি একটা ব্যাগ কিনছি, লেডিস পার্স কেনার পরে ওই ব্যাগটার টাকা দিতে গিয়ে আমি সেন্সলেস হয়ে যাই। সেন্সলেস হয়ে যায়? হ্যাঁ। কেন যে হয়ে গেছে সেটা আমি বুঝতে পারিনি। তখন আমি সাথে তার হাত ধরাই ছিলাম। আমি পরে যাতে উঠে বসার তার ব্যাগের টাকাটা দিয়েই আমি সেন্সলেস হয়ে গেছি। তার আগে আমি একটু ব্যথা অনুভব করছিলাম। তারপরে সে তাদের বাসায় নিয়ে গেল সাইড পেটে। ফার্স্ট তাদের বাসায় যাই ওদিন। তার আম্মা ছিল, তার ছোটো বোন ছিল, তার আব্বা বাসায় ছিল না। তো তাদের বাসায় কিছুক্ষণ রেস্ট নিয়ে আমি আবার সেই গাজীপুর চলে গেলাম। তো চলে যাওয়ার পরে কিছুদিন পরে তাদের বাসায় আবার যাই। আমি বাসায় যাই না, বাসায় আসি ওর সাথে দেখা করি। একদিন ওর আব্বার সাথে কথা বলার জন্য আমাকে ডাকছিল। পরে আমি একদিন তাদের বাসায় যাই। তো বাসায় যাওয়ার পরে কথাবার্তা বলি, আমি কি করি সব কিছু বিস্তারিত আলোচনা করলাম। তো ওইখানে আমার একটা কথা ভুল ছিল, আমি মিথ্যা বলি, যেটা সম্পর্ক হলে হয়তো একটু মিথ্যা ছিল সেটা আমার। সেখানে আমার কথাটা ছিল যে আমি একজন টেকনিশিয়ান, কিন্তু আসসালামু আলাইকুম, আমি একজন টেকনিশিয়ান। তো আমি একটু উঠে চাপতে না, গুরু চলে আসো। কথা বলতেছি। পরে আমি টেকনিশিয়ান বলছিলাম যে তখন আমার ডিপ্লোমাটা কমপ্লিট করি নাই আমি। তখন আমি বলছিলাম যে আমি টেক্সটাইল ইঞ্জিনিয়ার, এটাই আমার ভুল। তো সেই ক্ষেত্রে কথা কিন্তু শুধু ভুল না, এটা একটা বিশাল বড় ভুল। এটা আমার ভুল। কিন্তু আপনি আসলে টেক্সটাইল ইঞ্জিনিয়ার ছিলেন না। মানে করছি, মানে কমপ্লিট করি নাই তখন। আচ্ছা। তারপরে করেছে মানে এটা কি ডিপ্লোমা করে যে ওগুলা? টেক্সটাইল। এই কথাটা বলছি। তারপর সব ঠিক ছিল। তো সম্পর্কে আমরা আগে তার আব্বা একদিন আমি যেখানে জব করি ওইখানে যাই দেখার জন্য। তো দেখে আসছে কথাবার্তা। তারপরে কিছুদিন যাওয়ার পরে আমরা বিয়ে করি।
ওখানে ওখানে গিয়ে ফাইন্ড আউট করতে পারে নাই? না না, কথাবার্তা তো হয়েছে, আমি তাকে ভালো ইয়ে করি। না না, মানে উনি বুঝতে পারে না যে আপনি আসলে আসলে টেক্সটাইল ইঞ্জিনিয়ার না, এটা বুঝতে পারে না না? না, এটা তো আমি তো উনি বাইরে এসে ফোন দিয়েছে, আমি এখানে জব করি কিনা এটা তো দেখা। আচ্ছা, এটা দেখার জন্য, হ্যাঁ ঠিক আছে। বা কোন কোম্পানিতে জব করি, একটা বড় কোম্পানি ছিল, তো এখানে যাই। উনি আসার পরে কিছুদিন যাওয়ার পরে আমি 19 সালের সম্পর্ক থেকে 19-20 গেল, জানুয়ারির 21 তারিখ। আচ্ছা, একটু পজ দিই আপনাকে আলমগীর ভাই, একটা মিনিট শুনতে চাই আপনার জীবনের কথা যেটা বলছিলেন। তারপর আমরা 2021 সালের 21 তারিখে আমরা বিয়ে করি। বিয়ে করার পরে তাদের বাসায় সে বলতে চায় নাই, তারপরে আমি বলি সব কিছু, তো ওর সাথে একটু রাগারাগি করছিল, বাসা থেকে বের করে দেবে, অনেক কথা বলছিল। পর আমি ফোন দিয়ে বলছি যে আমি ঠিক আছে, আপনার বের করে দিলে বের দরকার নেই, আমার যেহেতু আমি বিয়ে করছি তাহলে আমি তাকে নিয়ে আসি। কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ সম্রাট। আমি পানি কিন্তু টাচ করে খাইনি, আপনি হা করে খাইতে পারেন, আমিও খাইছি ওইভাবে। টেনশন হচ্ছে এই এনভায়রনমেন্ট। এসিটা একটু বন্ধ করে দেন। না না, এসি না, এসিটাও চালুক। ও এই নতুন তো, এই প্রথম না কোনো স্টুডিওতে এসে কথা বলা, এই জন্য একটু নার্ভাস ফিল হচ্ছে। আমার কারণে না, কারো জন্য না, পরিবেশ নতুন তাই তো। পানি খেয়ে ফেলেন। একটা একটা করে শব্দ স্কিপ করতেছে এর জন্য। লাইক আমার দিস, একটু ঠান্ডা লাগছে কেন আজকে? লাইক দিস। ধরেন আপনি এখন ডক্টর, সবচেয়ে কাছের মানুষকে আপনি অপারেট করবেন, রাইট? কোনোভাবে কি হাত এদিক ওদিক হওয়া যাবে? আপনার হাতে হতে হবে রক অ্যান্ড স্টেডি। এই যে কাঁপতেছে, কাঁপা যাবে? তাহলে তো কিডনির জায়গাতে লাঞ্চ ফুটা হয়ে যাবে, রাইট? আরেকবার হাত থাকবে স্টেডি, রক, রাইট? পারফেক্ট। এখন ডান, ঠিক আছেন? ওকে, যাই। তারপর আমি আমার শাশুড়িকে আমি একদিন ফোন দা বলি যে তার সাথে এত কিছু রাগারাগির দরকার নেই, আমি তাহলে আমি নিয়ে আসি, ওকে, আমি সকালে আসতেছি। যেহেতু বিয়ের খবর হঠাৎ জেনে ওরা এক্সাইট হচ্ছে বা বিভিন্ন রকমের কথা বলছে। তাদের ওকে ওকে, দেন তারপর? তো আমি নিয়ে আসতে যাই, তারপরে আমি বাসায় যাই, ও রেডি ছিল যাওয়ার জন্য। বাসায় যাওয়ার আমি বাসায় যাই না, যাওয়ার আগে আমি এই সাইড পেটে আমি একটা রেস্টুরেন্টে বসে কথাবার্তা ফোন দিয়ে বলি যে কী অবস্থা। পরে বাসায় যাই, বাসায় যাওয়ার পরে আমার শ্বশুরকে ফোন দিল আমার শাশুড়ি ফোন দিয়ে আমার শ্বশুরের সাথে আমি কথা বললাম। কথা বলার পরে আমাকে বুঝিয়ে বললো যে যেহেতু বিয়ে করে ফেলছো, তো এখানে তো আমি চলে, এখানে মানসানের ব্যাপার একটা আছে। আচ্ছা, আপনারা হচ্ছে না জানাই বিয়ে করে ফেলছেন, কিন্তু কেন? আপনাদের তো সবকিছু ঠিক ছিল, আপনার শ্বশুর গিয়ে দেখলো, ওই পার্টটাকে আমি মিস করে গেলাম না আপনি মিস করে গেলেন? আমি মানে বিয়েটা একা করছি, তার তো জানেই, কিন্তু আমাকে বলছিল যে গার্জেন নিয়ে আসতে। তো আমি গার্জেন তো আর ফুট করে বললেই তো আসবে না, ওই কারণে আমি একা বিয়ে করি, আর সম্মতি আমাদের দুজনেরই ছিল। আচ্ছা, আর এমনকি তা আমার ওর ফ্রেন্ড সার্কেলও নেয়নি যাতে কেউ কাউকে দোষ দেয়, এই জন্য আমি কাউকে ডাকি নাই, কারণ কাছে যারা থাকে তাদের উপরে শেষ পর্যন্ত থেকে দোষটা পড়ে, এই কারণে কাউকে ডাকি নাই। তো তারপরে আমার শ্বশুর আমাকে বললো যে যেহেতু করে বলছো, তো এখন এই তোমার গার্জেন আসার পরে আমরা কথা বলে মিট করি। এখন তুমি নিয়ে গেলে এইভাবে তো একটা আমি এলাকায় চলে মানসানের ব্যাপার সবার আছে। তো আমি ভালো কথা শুনে আর তাদের সিদ্ধান্তে আমি আইসা পড়ি বাসা থেকে। তো আমার বাসায় আমি বলি, তো আমার বাসায় বিষয়টা প্রথম মানে নাই, তারপরে অনেকদিন চলে গেল, ওয়েট করছি। তো আমি তো আমার ওয়াইফের আমার শ্বশুরবাড়িতে আমি আসি, কন্টিনিউ যাতায়াত করি। তো আমার ফ্যামিলি আমি যখন জানানোর পর তারা অ্যাকসেপ্ট করে নাই, তো ওই কারণে আমিও রাগ করে আমি অনেকদিন বাড়িতে যাই নাই। তো আমি আমার বাড়িতে বলছি যে যখন আমার ওয়াইফকে আমার বাসায় মেনে নেবে তখন আমি বাড়িতে যাব। না, তো আপনি তো সাপোর্টিভ ছিলেন শুরু থেকে। পরে আমি কন্টিনিউ আমি বাড়িতে যাই নাই, আমি শ্বশুরবাড়ি যাতায়াত করি। আমার কিছুদিন যাওয়ার পরে দেখা গেছে বছরখানে ওয়েট করছি তাদের জন্য। 2022 সালে আমি আমার ওয়াইফকে নিয়ে আমি যখন ওইখানে গাজীপুর চাকরি করি, ওইখানে আমি বাসা নিয়ে সংসার শুরু করলাম, নতুন সংসার। তাদের বাসা থেকে তাকে নিয়ে গেলাম। কষ্টে ছিল নতুন সংসার শুরু? না, ততটা কষ্ট ছিলাম না। না, নতুন যে সংসার শুরু হলেন, মানে কষ্ট তো না, অনেক শান্তি না, অনেক মজার না, নাকি এক্সাইটমেন্ট না অনেক, নাকি? সেটা তো কিছু ডেক্সের সাথে থাকেই। তারপর
তাকে নিয়ে গেলাম বাসায়। কিরে ভাই, ভালো লাগে কখন কার্ডের আড্ডাতে, বন্ধুদের সাথে, বইয়ের সাথে নতুন সংসার শুরু করা এটাতে, বান্ধবীদের সাথে আড্ডাতে, কোনটাতে তোমার সবচেয়ে বেশি ভালো লাগে? সবটাতেই ভালো, যদি ভালো করে রাখা যায় সেটা তো আছেই। তো এই যে এক্সাইটমেন্ট, নতুন সংসার শুরু, না না একটা মজা না, তারপর সেটা তো অবশ্যই থাকে। তারপর তারপর আমি যখন বাসা নিলাম, তারপরে আমাদের বাসা থেকে আমার মামা আসে হঠাৎ করে। তো আমি বাসায় যাই না রাগারাগি করে, যেহেতু আমার ওয়াইফকে তারা মেনে নেয়, তো সেখানে তার বাড়িতে আমি যাই না এই রাগ করে, এই জন্য যাইনি। পরে আসছে আমার আব্বা, আসছে আমার মামা, আসছে, আসার পরে ওনারা দেখে গেছে। এটা 1.5 মাস পরে, 1.5 মাস পরে আমাদের বাসায় আসলো, নতুন বাসায় আসার পরে ওনারা 1-2 থেকে চলে গেছে আবার বাড়িতে। পরে তারা আবার কিছুদিন পরে আমার আব্বা আর আম্মা আসলো। আমার আব্বা আর আম্মা আসলো, আমি আমার শ্বশুরকে ফোন দিয়ে বলছি কথাটা। আমার শ্বশুরকে বলার পরে সে আর আসে নাই, আমার ফ্যামিলির সাথে তারা কথাও বলে নাই যে ভালো কি মন্দ, রাগ করে আসে ফ্যামিলি, তারপর তো একটা সমাধান আছে, তারা কখনো চেষ্টা করে নাই। তো আমি আমার ওয়াইফকে বলছি যে যেটা হয়েছে তো হয়েছে, এটা যাতে মিট করে ফেলে বা সমাধান, এটা একটু আমার ফ্যামিলি চাইতেছে, তারা চেষ্টা করলে তো আমার ফ্যামিলি অবশ্যই চেষ্টা করবে, তারা কখনো চেষ্টা করেনি। তারপরে আমি আমার আব্বা মা আসলো, আমি আমার শ্বশুরকে জানানোর পরে তারা, আমি শ্বশুরকে জানালাম, উনি আমার এখানে যায় নাই। পরে কিছুদিন পরে এই কথাটা নিয়ে একটু উঠছিল, পরে আমাকে বলতেছে তুমি তোমাকে দাওয়াত দাও নাই। আমার আব্বা আম্মা যে গেল আমার বাসায় আমার বিয়ের পরে, তারা রাগ করে যায় নাই বা কথাবার্তা বলে নাই, যা মেনে নেয় নাই, তারপরে যে আমার বাসায় আসলো, আমার শ্বশুর তো এখানে যাওয়া উচিত ছিল। আমার শ্বশুর বললাম আমি তাকে দাওয়াত দিই নাই। আমি যে কথাটা বলছি আমার আব্বা মা আসছে, এটা তাকে আমার হুট করে জানাই আসে নাই, হুট করে আসে, তখন আমাকে দাওয়াত দিই নাই, এই জন্য যায় নাই। আচ্ছা গেল এটা। তো এটা যাওয়ার পরে 2022 সাল তো গেল, ভালো 6 মাস সংসার হতো। আমার আব্বা মা পরে আবার একদিন আসলো, 6 মাস পরে, 7 মাস পরে এসে আমার ওয়াইফকে বাড়িতে নিয়ে যেতে চাইছিল। আপনার বাবা মা? হ্যাঁ। তখন আমি চিন্তা করলাম যে যেহেতু এখন তারা চাইতেছে, যদি আমার ওয়াইফ এখন যদি যায়, এই যে রাগটা, এই রাগটা হয়তো কমে যাবে। আমি ভালোর জন্যই আমি এটা বুঝে পাঠাইলাম, এখানে যা গুছাইছিলাম যা সব বাড়িতে পাঠাই দিলাম। পাঠাই দেওয়ার পরে সে আমার বাড়ি তো গ্রামে, তখন আমার বাড়ি চাঁদপুর সদরে ছিল। চাঁদপুর সদরে ছিল তখন আমি চাঁদপুর সদরে, এটা বলতে চাঁদপুর সদরের ভিতরে পড়ছি, কিন্তু আমি নদীর এপার পড়ছি। ওটা চাঁদপুর সদরে যাওয়ার রাস্তাটা কিন্তু অনেক মারাত্মক সুন্দর, দুই পাশ দিয়ে যে গাছ, তারপর গিয়ে যেতে গিয়ে চাঁদপুর ওইখানে গিয়ে তারপর আবার নদী ওই পারে, এটা হচ্ছে মিনি কক্সবাজার সাথেই। আচ্ছা, মিনি কক্সবাজার সাথে। আচ্ছা, তো ওইখানে তো একটু রোডটা অনেক সুন্দর লাগে, চাঁদপুরে ঢোকার যে রোডটা, তো ওইটা আর কি, তার ওই পরিবেশটা ভালো লাগে নাই। তো গ্রামে আর কি আমরা, ওইটা তো নদী এলাকার দেশ, আমাদের যে বাড়িটা ছিল ওই বাড়িটা নদীতে ভেঙে ফেলছে। আচ্ছা, যে বাড়িটা বড় ছিল ওই বাড়িটা ভেঙে ফেলছে। তো আমরা স্থায়ীভাবে পরে যেই বাসাটার এলাকাটা যাই, ওটা আমি স্থায়ী করিনি। আচ্ছা, পরে কিছু ওই সময় ও গেছে। পরে যাওয়ার পরে 2 মাস ছিল, 2 মাস পরে একটু প্রবলেমে আমরা ছিলাম। ওই সময় একটু প্রবলেম ছিল, আমার ছোটো বোন বিয়ে দিয়েছি, তারপরে করোনা গেল, প্রবলেমে ছিলাম। তো তারপরে এই সময় গেল এগুলা। আমার ওয়াইফ 2 মাস থাকার পর আমি বাড়িতে গেলাম। আমি বাড়ি যাব না, রোজার ঈদ আসছে, আমি বাড়িতে যাব না। তাও সে আমাকে, সেহেতু উনি জোর করতেছে বাড়ি যাওয়ার জন্য, আমি পরে বাড়ি গেলাম। এই 2 বছর পরে, 21 গেল, 22 গেল, 22-এর পরে যে রোজার আসলো, আমি ঈদে গেলাম তার কথা। তো যাওয়ার পরে রোজার ঈদ থাকলো, তো আবার আমি আবার ঈদের ছুটি কাটায় আবার আমি সাথে করে আমি বাসায় নিয়ে আসলাম, তাদের বাসায়। তাদের বাসায় নিয়ে আসার পরে আবার কিছুদিন গেল, কিছুদিন যাওয়ার পর আবার আব্বা মা আবার আইসা তাদের বাড়িতে, এই ফার্স্ট তাদের বাড়িতে আইসা বেড়ায় নিয়ে গেছে। জি, যে রাগটা ছিল, রাগটা তো কেটে গেছে। জি, তাদের বাড়িতে আসছে, আইসা 1 দিন 2 দিন ছিল বেড়ায়, তাদের আবার নিয়ে গেছে। জি, এটা হচ্ছে রোজার ঈদের পরে। তো পরে আবার নিয়ে যাওয়ার পরে আবার কুরবানি ঈদ পর্যন্ত ছিল। কুরবানি ঈদের পরে আমি আবার আমি ছুটিতে যখন ঢাকা আসি, ঈদের ছুটিতে গিয়ে আবার আমি তাদের সাথে নিয়ে আসে। সে বললো যে এখানে থাকতে ভালো লাগতেছে না। আবার আমার শাশুড়ি একটু সমস্যা ছিল, ওই সমস্যার কারণে
তো আমার বাসায় কথা বলছিল যে সমস্যা আছে, ওনার অপারেশন করবো, একটু সমস্যা ছিল, তো একটা সমস্যার কারণে অপারেশন করা লাগবে। তো এই কথা বলে আমি তাকে আমার ওয়াইফকে আমার শ্বশুরবাড়িতে নিয়ে আসি জি কোরবানিদের ছুটিতে। নিয়ে আসার পরে কিছুদিন ভালোই গেল। আপনার তিন- ভালো কি কেমন আর মন্দ কেমন একটু বলেন তো। হ্যাঁ, এটা ভালো একটু ভালো জানাবেন। থাকেন তখন কেমন ভালো থাকেন, মানে তখন তো কি ভালোই হয়? ছিল সবকিছু। মানে কি একটু বর্ণনা করে বলেন। আর তখন কোনো রাগারাগি নেই, মন কষাকষি নেই, বা সব সংসার যেভাবে চলে সেভাবে স্বাভাবিক ছিল। নদীর ধারে ঘুরতে যাচ্ছেন, এটা তো সব নদীর ধারে বা এখানে ঘুরতে যাই, ভালো সব জায়গায় ভালো ছিল তো। অথবা আপনি তো আমার ছোট, সো আমার বৌমার চুল ধরে কাব্য করতেছেন এরকম। আপনি তো রোমান্টিক হতে পারেন না, রোমান্টিক হন, তা তো বৌমার অবশ্যই কাছাকাছি হন, ওকে, কম বেশি। আর খারাপ কিরকম, যখন বিহেভ খারাপ করে? খারাপ কখনো আমার ছিল না। আপনি খাইতে অনেক পছন্দ করেন? আপনার পছন্দের ফুড কি, মানে কি ধরনের খাবার বেশি পছন্দ করেন? আমি একটু ফুচকাই খাই বেশি, ওদের মতো, মেয়েদের মতো। ফুচকা। সে যেটা বেশি লাইক করে সেটা আমি পছন্দ লাইক করি। এমনি দেশি খাবারের মধ্যে কি ধরনের ফুড বেশি পছন্দ করেন খাবার? আমি পেয়ারা খেতে বেশি পছন্দ করি। আর আমি ফলের ভিতরে বেশিটা পেয়ারা পছন্দ করি। আর এমনি বাসার খাবারের মধ্যে বাসার খাবারের ভাতের সাথে কোন কোন তরকারি খেতে পছন্দ করেন? সেটা তো অনেক পদে, যেমন 2-3টা। বেগুন বাদে অনেক কিছু, সব কিছুই ট্রাই পছন্দ করি। বেগুন হ্যাঁ, বাদে সব কোনটা বেশি পছন্দ? বেশি বলতে আপনার ওখানে তো প্রচুর ইলিশ এবং ছোট ছোট মাছ পাওয়া যায়, ইলিশ তো বাড়িতে গেলে খাওয়া হয় প্রচুর প্রচুর চাঁদপুরে তা আমরা ইলিশ। তো আহা, একদম তাজা ইলিশ তাজা নিয়ে ইলিশ। খাচ্ছি, আমাদের কিনো খেতে হয় না। ওই যে মেঘলার যে ওখানে যেখানে যে ইলিশের দেওয়া কি জানো, একটা এরকম তোরণ করা আছে। ওটা যে পার্ক হয়েছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইখানে নদীর পার্ক, আপনারা তো ওই ইলিশ খান। আপনি কেমন পছন্দ করেন ইলিশ মাছ? অনেক পছন্দ করি, বাট ভাবির হাতের রান্না কেমন? ভালো, হ্যাঁ, অনেক ভালো। ওর হাতের কোন কোন রান্না খাবার খেতে ভালো লাগতো আপনার? ও সেমাই পছন্দ রান্না করলে বেশি ভালো লাগতো। নুডলসটা খিল সামাই নাকি এমনি পাতলা সামাই, যেটা লাচ্চা সামাইটা, না, লাচ্ছা সময় ওটা হেভি লাগতো। হ্যাঁ। স্পেশালি ঈদের সময় মনে আছে ভাবি যে রান্না করছে লাচ্চা সময়, বাড়িতে নামাজ পড়ে ফেরার সময় যে গন্ধটা নাকে আসতো, ওটা কিরকম? ঈদ তার সাথে একা করা হয় নাই, একবার রান্না করে দেখায় না ঈদের সময়? না এমনি করার হয়েছে ঈদের সময় না? ঈদের সময় না, আচ্ছা। এমনিতে করা হয়েছে। নুডলস খুব সুন্দর পাক করে, আর সবকিছু মিলে রান্না গরুর খুব, মাংস? সেটা তো আরো ভালো, হ্যাঁ, সেটা অনেক ভালো। গরু মাংস যখন রান্না করতো দুপুরে যখন বাড়ি ফিরতেন, গন্ধ যখন নাকে এসে লাগতো, কেমন ফিল আসতো? এটা তো অনেক সুন্দর। এক বর্ষাতে কয় প্লেট ভাত খাইতেন? 2 প্লেটে খাইতাম মিনিমাম। এগুলো তার গুণের জায়গা না, এগুলো সে সে তাকে আলোর মুহূর্ত। সে আমাকে খাওয়াইতো, আমিও তাকে খাওয়াই দিতাম। হাত এটা তো দিয়ে ভালো। আপনি পারতেন? হুম, Sure? জি হাত দিয়ে খাওয়াই দিতেন জি আর সেও খাওয়াই দিত? জি। ওকে, বাহ, তো তারপরে ভালো সময় কাটাচ্ছিলেন। তো তখন আর আমি বাসায় নেই না ওইখানে, তখন তো আমি যে কুরবানি পরে তো আমার বাড়ি থেকে নিয়ে আসলাম, নিয়ে আসার পরে তাদের বাড়িতে ছিল, সে আর আমার বাড়িতে যাইতে চাইতেছে না, গ্রাম দেখে। ওই গ্রামে সে ম্যাচ করতে পারতেছে না আবহাওয়ার সাথে। আপনি কমেন্ট কি বলতে হবে না, কি করে হাসতেছিস? পরে টেক্সট তো বলতে হবে না মানুষকে কি কেন হাসতেছিস, বল কোনটা কমেন্ট পড়লে আসলি। আমি দেখতেছি আপনি কমেন্ট পড়তেছেন। হ্যাঁ, ওদেরকে তো পড়ি সব সময়, তাই পরে এই বিষয়টা নিয়ে আর তো দুনিয়ার প্রশংসা। আমার দুনিয়ার প্রশংসা না, অন্যদের প্রশংসা। আবার আমিও এইভাবে প্রশংসা কেটে গেল। করতেছি। আমার শ্বশুর বাড়িতে আসার পরে এবার 3 মাস কেটে গেল, পরে ও যাইতে চায় নাই বাড়িতে। পরে আমি আবার বাসায় নিলাম গাজীপুরে। হুম, যাইতে চায় না কেন? যে গ্রাম দেখে আর অত গ্রাম পছন্দ করে না। হ্যাঁ, এগুলো কারণ। তো শুনতে হবে। কি হইলো এটা বললে তো হবে না, আপনাকে ইন ডিটেইলসে বলতে হবে কেন আপনাদের মধ্যে এই জায়গাটা তৈরি হলো। মানে যেতে যে চায় না সেটা কেন যেতে চায় নাই? না, এটা ও গ্রাম একটু অপছন্দ করে। ঠান্ডা লাগতেছে, হ্যাঁ, এটা ঠান্ডা কমায় দাও। বন্ধ করে দেন। হ্যাঁ, পরে পরে- বন্ধ হয় একটু পর আবার দিও। চুপ। পছন্দ করে বলতে অতটাও না, গ্রামে তো চলছে। আর ওদের বাড়ি তো গোপালগঞ্জে ছিল, ওরা তো এখানেই বড় হয়েছে। এখন ঠিক আছে? বন্ধ করে দিয়েছি। হ্যাঁ, পারফেক্ট। ওকে, তারপর তো পরে ও যাইতে চায় না। পরে 4 মাস 3 মাস ওদের বাড়িতে ছিল এই 60 ফিটে। পরে আমি আবার বাসায় নিলাম গাজীপুরে। ওকে, গাজীপুরে বাসায় নিলাম। তখন ও বলতো চাকরি করবো। তো চাকরি করবো আমি চাই নাই, তারপর ও চাকরি করবো। পরে আর এক ভাই আছে একটা কোম্পানিতে, ভালো পোস্টে আছে। পরে ও ভাই বললো যে ঠিক আছে তাহলে আমার কোম্পানিতে ঢোকার জন্য। পরে ও করলো চাকরি। তো এখান থেকে আমার অফিস থেকে একটু দূরে। বাংলাদেশে কিছু কমেন্টস নেওয়া। আপু, আপনি কি বিয়ে করেছেন? এখন না বললে পরে বলতে পারেন, পরে বলবেন। হ্যাঁ, পরে ওকে, নেক্সট। তারপর পরে
এটা আমি চাকরির জন্য চাকরি ঢুকে জয়েন করার পরে চাকরি করে চলতে থাকে, আমারও সংসার অলরেডি চলতেছে। চলার পরে আমি 4 মাস চাকরি করে 4 মাস চাকরি করার ভিতরে আমার 5 মাসের সময় আমার ওয়াইফ প্রেগনেন্ট হয়, বেবি কনসেপ্ট করে। পরে পোতায় করছেন কেন? গর্বের ব্যাপার তো, এক্সাইটমেন্ট, মানে আপনি বাচ্চার বাবা হলেন। তখন আমি অনেক খুশি হই। হ্যাঁ, খুশি হওয়ার পরেও তো খুশি হই বলে হ্যাঁ খুশি হই, কিন্তু সেইখানে 5 মাস চলার পরে আমি 6 মাসের সময় আমার ওয়াইফ যখন খাওয়া দাওয়া করতে পারতেছে না, রান্না বাড়া ঠিক মতো করতে পারছে না, আমার প্রবলেম হচ্ছে খাওয়া দাওয়া করতে, এটা ফেস করে তখন আমার বাড়িতে যাওয়ার জন্য আগ্রহ করলো অনেক রিকোয়েস্ট করলো। পরে আমি তখন আর চাকরি বাকরি কন্টিনিউ করেন না, চাকরি তো ছেড়ে দিয়েছি। হ্যাঁ, পরে চাকরি ছেড়ে দেওয়ার সামির পরে হোসেন আমি বলেছেন যে আপনার কমেন্টটা পড়ার জন্য পড়ে দিলাম। পরে বাড়িতে আমি ঢাকায় তাদের বাসায় এনে দিয়ে যাই 6 মাস সময়। তো মেয়ে হওয়ার 4 মাস আগের ঘটনা। তো পরে তাদের বাড়িতে আসার পর আমি কন্টিনিউ যাতায়াত করতেছি। তো এর ভিতরে আমি আমার ওয়াইফকে আমি বলছি যে এই যে 2 ফ্যামিলির যে গ্যাপটা আছে, এই গ্যাপটা যাতে সম্পর্কটা যাতে মেয়ে তার নাতি হওয়ার আগে যাতে ঠিক করে ফেলে, যাতে এখন যে যোগাযোগ করে তাহলে মেয়েটা হওয়ার পরে হয়তো সম্পর্কটা আরও ভালো কাটবে, এই কারণটা। তো আমি এই কারণটার জন্য তাকে অনেক রিকোয়েস্ট করি, সে পারে নাই। তারপরে 2023 সালের মে মাসের 24 তারিখ আমার মেয়ে বিষয়টা হয়েছে, আমি মে মাসের 23 তারিখ রাত্রে আমি যখন আমার অফিসে নাইট করতেছি, নাইট ডিউটি চলতেছে, তখন আমার অফিসে আমি কন্টিনিউ তার সাথে কথা বলতেছি, রাত্রেও কথা বলছি যে আমার তো ডেট আছে মে মাসের 30 তারিখের ডেট ছিল আপনার না, মানে আমার ওয়াইফের। পরে 30 তারিখ ডেট প্যাচ লেগেছে, গোটা দুনিয়া খুঁজে বেড়াবে আপনাকে যে মে মাসের 30 তারিখ ডেট ছিল। পরে that advanced technology really in this touch the sky যে ছেলেরাও চাইলে প্রেগনেন্ট হতে মে পারে। মাসের 30 তারিখ ডেট ছিল, 30 তারিখ ডেট ছিল। জি, তো পরে মে মাসের 23 তারিখ রাত্রেবেলা আমাকে যখন ও বললো, ভীষণ ভালো কথাবার্তা বলতেছে। তো আমি ব্লাডের জন্য বলছি, যদি ব্লাড লাগে ব্লাড ম্যানেজ করার জন্য। আপনার নিকনেম কি বললেন জানো? সম্রাট। সম্রাট। সব ঠিকঠাক আছে। পরে এখন ওই বাচ্চার বয়স কত এখন? আজকে 12টার পরে তার বার্থডে। হে কাম অন, আজকে হচ্ছে 23শে মে, মানে 24 মে। জি, অর্থাৎ জাতীয় কবির কথা বলছিলাম, তার বার্থডে এবং ছেলে না মেয়ে বাচ্চা, মেয়ে। তার বার্থডে কিন্তু অলমোস্ট একই দিনে, কারণ অনেকে বলে 24শে মে, অনেকে বলে 25শে মে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মদিন। জি, 24 মে, রাইট? বয়স কত হয়েছে? 1 বছর পূর্ণ হবে আজকে রাত্রে। আজকে রাত্রে কেমন আছেন? ওগুলো গল্প বাদ, আমি বুঝে গেছি। কেমন আছেন? মাইক্রোফোনের কাছে এসে কথা বলেন। ভালো নাই। কেন ভালো নাই? কারো দিক খেয়াল করার দরকার নাই। আমার দিকে তো তাকাচ্ছেন, আমাকে যেহেতু পছন্দ না আপনার, তাই কারো দিকে তাকাতে হবে না, শুধু ভেতরের কথাই, কলিজাটাকে প্লেটে করে এখানে হাজির করেন। কেমন আছেন সম্রাট? ভালো নাই। মেয়ে বাচ্চা মানে হচ্ছে কলিজার টুকরা। আমার একটা ছেলে আছে, আমি আল্লাহর কাছে চাচ্ছি যে কোনো না কোনো ফরম্যাটে আমি একটা মেয়ে সন্তানের বাবা হতে পারি। এই পৃথিবী অসম্পূর্ণ থাকে যদি কেউ মেয়ে সন্তানের বাবা হওয়ার সুযোগ না পায়। ওই মেয়েটা টুকটুক করে আসবে, আমার জুতো মুজা গায়ে দিবে, ওরা তো অনেক বেশি কেয়ারিং হয়। ছোট বাচ্চা অবস্থাতে আমি যখন বাড়ি ফিরবো, গামছা নিয়ে দৌড়াদৌড়ি করবে যে বাবা গোসল করতে গেলে গামছাটা যেন আমার কাছে নিয়ে যায়। তো এই মেয়ে বাচ্চার গর্বিত বাপ হয়েছেন আপনি, ভালো নাই কেন? এটাকে আমি ঠিক মতো দেখতেই পারতাছি না। কেন দেখতে পাচ্ছেন না? আমাকে দেখতে দিচ্ছে না। কে দেখতে দিচ্ছে না? কে? তার মা দেখতে দিচ্ছে। ওর মা দেখতে দিচ্ছে না? নিজের মেয়ের কাছে যাওয়ার জন্য গোটা পৃথিবীর সমস্ত পাহাড় পর্বত যে কোনো রকমের রেস্ট্রিকশন পার হয়ে যাওয়া যায়, যাইতে পারছেন না কেন? কি সমস্যা? ওটা অনেক চেষ্টা করতেছি। আপনার ঐরস্যর ধন না, আপনার কলিজার ধন না? জি, হ্যাঁ, জি। দেখতে কার মতো হয়েছে? আপনার মতো? সাধারণত মেয়েরা বাপের দিকে যায় বেশি। আপনার মতো হয়েছে? জি। দেখি একটু। ওই পরীর কাছে যাওয়ার লাগে কারো পারমিশন লাগে? ওর জন্য গোটা হাজার খানেক মানুষ কুরবান। আহা, এ তো আপনার ডুপ্লিকেট মুখ। আপনাকে যদি 1 বছর বয়সে আপনার মুখটা কেটে বসায় দিতে হতো, এরকমই দেখতে হতেন তো। পুরো ডুপ্লিকেট আপনার।
মেয়ের কাছে যান? সেদিন এপ্রিল মাসে গেছে মাসে 18 তারিখে আমি তার বাসায় যাই। কি নাম রাখছেন মেয়ের? আদিবা হলাদের রাফা। রাফা খুব ধীর স্থির আর শান্ত প্রকৃতির, রাইট? জি। ওর চেহারা দেখে তাই মনে হচ্ছে। মুখে কিছু বলে না, অনেক কষ্ট সহ্য করে নেবে, চাকায় তাকায় দেখবে এরকম। না, আমি দেখতে চাচ্ছি ও ছবিটা। আচ্ছা, অনেক কিউট, মাশাআল্লাহ মাশাআল্লাহ, অসম্ভব কিউট। বাচ্চার মা দুজন। হ্যাঁ, আমি এটা বলতে যাচ্ছিলাম যে ওর বউ কিন্তু অনেক সুন্দর, অনেক মায়াবী, সুন্দর থেকে বাট বিশেষ করে ওর বাচ্চাটা কিন্তু অসম্ভব শান্ত অসম্ভব প্রকৃতির। রকমের শান্ত প্রকৃতির এবং মায়াবী। কিছু মেয়ে থাকে না যে চুপচাপ বসে থাকে, শুধু অবজার্ভ করবে, এরকম না মেয়ে বাচ্চাটা এত অল্প বয়সে। এনিওয়ে, কি আটকায় রাখতে পারে? কার বাপের ক্ষমতা আছে আপনার কলিজার কাছে পৌঁছাতে আপনাকে আটকায়? মেয়ের মা আটকায়? মেয়ের মা সংসার করবে না আপনার সাথে? করবে না বলতে, ডিভোর্স দিয়ে দিয়েছে? কাগজ পাঠাইছে, আমার হাতে আসে নাই। এই মাসের 2 তারিখে আমার ফোনে ছবি দিছে একটা। কয়দিনের? এই মাসের 2 তারিখে কয়দিন হবে? আজকে তো 23 তারিখ। 23 তারিখ, 20 দিন, 24 পড়ে গেল। 20 দিন, 22 দিন হয়। 24 পড়েনি এখনো, 5 মিনিট 10 মিনিট বাকি আছে, 22 দিন হবে। জি। ফোন দে, কথা বলে দেখি। ধরবে ফোন? আমার ফোন তো ব্ল্যাক লিস্টে ফেলানো। আচ্ছা, আমরা আমাদের ফোনটা একটু নিয়ে আসি। দেখি কথা বলে। কি দোষ এই ফাঁকে একটু শুনি। সম্রাট, তাকাও আমার দিকে। তোমার বয়স অনেক ছোট হবে, ছোট ভাই বলে বলি। কি কি দোষ করছিস ভাই এখন বলে দিত লক্ষ মানুষের সামনে। ওইসব কথা গল্প বলার দরকার নাই। কি কি দোষ করছিস স্ট্রেট বলে দে ভাই। সে আমার দোষটা ধরতেছে যে আমি তাকে প্রেশার কেস করছি। আমার মেয়ে যখন পেটে ছিল তখন আমি আমার ফ্যামিলি যে দুই সম্পর্কটা আগানোর মিল করার হ্যাঁ, চেষ্টা সেটা তো করছি। নিজেই বলছিলি যে সম্পর্ক ঠিক করি। সেটা নাকি আমার ভুল ছিল। বলছিল যে প্রেশার করছে। দুই পরিবারের এত সম্পর্ক দরকার ছিল না, তাই বলতেছে। সে বলতেছে পরে ঠিক হবে, এত কাহিনী দরকার ছিল না, নাম্বার 1। আর কি কি বলছিল? তারপরেও যে গায়ে হাত তুলছো কখনো? কখনোই না। খারাপ ভাষায় গালি দিয়েছো? কখনোই না। শিওর? জি। ঠিক, সেখানে আমি একটা কেয়ার করেছো? খারাপ বলতে আমি এখানে কিছু কথা আছে। কি কথা? আমার মেয়ে হয় 2023 সালের মে মাসের 24 তারিখ। আমি ওই দিন 23 তারিখ রাত্রেবেলা আমার চোখে আই অ্যালার্জি আছে, ছিল। তো আমি সারা রাত্র চুলকানি ছিলাম। রাত্রে 1টা বাজে ওর সাথে আমি কথা বলছি। তো সকালে যে ব্যথা হবে এটা তো আমি জানা ছিল না। আন্ডারস্ট্যান্ড। আমার তার ডেট ছিল 30 তারিখ। পরে এই ঘটনার পরে আমি তো সকালে নাইট করে গিয়ে আমি ঘুমাই। সাধারণত সেও জানে যে আমি 12টা পর্যন্ত সাইলেন্ট করে, বুঝলাম, বন্ধ থাকে বা সাইলেন্ট থাকে। তো তারা যে আমার ফোন দিছে, আমি গিয়ে ওই চোখে চুলকানির জন্য খাওয়া দাওয়া না করে আমি শুয়ে পড়ছি। আন্ডারস্ট্যান্ড। বাট এখানে কমপ্লেন আছে আমার। তুমি তো জানো যে কোনো সময় বেবি আসতে পারে পৃথিবীতে। এটা তো আমাদের রাত্রে 1টার সময় কথা হয়েছে, রাত্রে 30 তারিখ ডেট আছে। বাট সিচুয়েশন এমন যে কোনো সময় ঘটনা ঘটতে পারে, এটা তো বুঝতে পারতেছিল। এটা নিঃশ্বাস যদি বন্ধ হয়ে যেত তাও ফোন সাইলেন্ট করতাম না আমি। এতে এরকমও ঘটনা ঘটছে, তোমার ভাবি এখান থেকে 300 কিলোমিটার দূর থেকে বলছে যে এক্স্যাক্টলি এই মুহূর্তে আসতে হবে, ওই মুহূর্তে ছুটতে ছুটতে চলে গেছি। তুমি পারলে না কেন? যে আমি পারছি। কেন? তোমার চোখের অ্যালার্জির কারণে তোমাকে ফোন সাইলেন্ট করে ঘুমাতে হবে? আমি ঘুমানোর আগে যদি আমি ফোনটা আসতো তাহলে তো আমার প্রবলেম ছিল না। কেন ঘুমাতে হবে ফোন সাইলেন্ট করে? ফোন কেন তুমি অন রাখলে না? যে সিচুয়েশন যেহেতু এই লেভেলে, যে কোনো সময় ফোন আসতে পারে, একটা ইনসিডেন্ট ঘটতে পারে, তোমার এই ভিতরে এই জিনিসটা কাজ করলো না কেন? আমার তো ঘুমিয়ে আসে না এরকম সিচুয়েশনে। এটা তো ও জানে যে আমার এটাই নাইট করে আসলে সাধারণত এক সপ্তাহ হোয়াট এভার দ্য নাইট করা। যেমন আমি 3 রাত জেগে আছি অলমোস্ট। গতদিন কোন এক ন্যাশনাল চ্যানেলে প্রোগ্রাম করছি, আগের দিনও প্রোগ্রাম করছি, আমি অলমোস্ট জাগা। তাই কি হয়েছে? বাচ্চাকে 6টার সময় স্কুলে নিয়ে ঠিকই চলে গেছি। এটা ছেলেদের ক্ষেত্রে সব গল্পের কোনো জায়গা নাই। ঠিক আছে, এটা তাহলে ভুল স্বীকার করছি। অফকোর্স ভুল। জি। হাত জোর করে একটু বল যে এটা ভুল। তো জি, আমার ভুল হয়েছে। তাহলে শুধু বউ বলে কথা না, বাচ্চা আসতেছে তোর, প্রথম বাচ্চার বাবা হতে যাচ্ছিস ভাই। ও বাচ্চা যদি কোনো ইনসিডেন্ট হয়ে যায়, নিজেকে ক্ষমা করতে পারতে ওই বালের ঘুমের কি দরকার? জি না। ওই বালের অ্যালার্জিতে কি হয়? একটা চোখ 2টা চোখ কানা হয়ে গেলে বাচ্চার জন্য জান হাজির। জি। আমি তো বললাম 3 রাত ঘুমায়নি। আমি গত রাতেও 3:30 4টার সময় বাসায় ঢুকছি, ঢুকে প্রোগ্রামের জন্য, মাস্তি করতে না দিয়ে। বাচ্চার স্কুল আছে 6:30টার সময় ঠিকই হাজির হয়ে গেছি স্কুলে। বলতেই পারতাম আজকে না গেলেই হয়। আমি আমার নিজের রেসপন্সিবিলিটির সাথে কম্প্রোমাইজ করি না। আমি খুব ভালো মানুষ না সেজন্য বলছি না, আমি বলছি যে এটাই তো হওয়া উচিত। পুরুষ মানুষ মানেই তো তাই। কেন ঘুমাইতেই হবে? কেন অ্যালার্জি হয়েছে তো অমুক করতে হবে? এটা তো ভুল ছিল। জি। ওকে, তারপর ফোন করেছে, পাইনি, কষ্ট পাইছে, এটা তো ঠিক। হ্যাঁ, ক্ষমা চা। তার জন্য জোর করে বলতেছি, তার জন্য আমি সরি। আমি কি জোর করে বলতেছি না? এটা কি হওয়া উচিত?
কসম খোদার আজ পর্যন্ত 14 বছরের সংসার জীবনে কোনোদিন যখন ইনসিডেন্ট রিলেটেড কোনো ব্যাপার থাকে আমি কখনো ফোন সাইলেন্ট করি না। নট অনলি দ্যাট, নর্মাল অবস্থাতে আমি ফোন সাইলেন্ট করি না যখন বাইরে থাকি। খুব কম সময় বাইরে থাকছি, 2-5-10 দিন, কিন্তু ফোন সাইলেন্ট করি না। ভয় মাঝে মাঝে ফোনের দিকে তাকাই যে কোনো ফোন আসলো কিনা। আমি কি বুঝতে পারছি? বইয়ের জন্য কম, বাচ্চার দিক চিন্তা করে যে কোনো কারণে কোনো প্রয়োজনে যদি ফোন দেয়, যদি আমাকে না পায় তখন কোথায় যাবে ওরা। আমি কি বুঝতে পারছি? দিস ইজ অল অ্যাবাউট দ্য সেন্স অফ রেসপন্সিবিলিটি। এটা বইয়ের প্রীতি না, বাপের প্রতি, বাচ্চার প্রতি ভালোবাসা না, সেন্স অফ রেসপন্সিবিলিটি। এটা ছেলেদের পৌরুষের মধ্যে অঙ্গাঙ্গিভাবে থাকা উচিত, নাহলে সে পুরুষই না। ঠিক না বে? ঠিক ঠিক। এটা হয়নি। দেন তারপরে আমার যখন আমি ফোন পাওয়া যায়, ঘুমটা ভাঙে 9টার সময়, 9টার সময়, হ্যাঁ 9টার সময় ঘুমটা ভাঙার পর আমি দেখি যে অনেকগুলো ফোন আসে। ফোনটা আসার আমি সাথে সাথে ব্যাক করি। তার কষ্ট পাওয়াটা জায়েজ। তারপর ব্যাক করার পরে ফোনটা কেউ ধরে নাই, অনেকক্ষণ ফোনটা ধরে নাই। পরে তার এক ফ্রেন্ডকে ফোন দিলাম, পরে ফ্রেন্ডও আমাকে বললো যে ভাই এই ব্যাপার। পরে আমি বলছি রক্ত তো ম্যানেজ হয়েছে? পরে হ্যাঁ, ও বলছে যে রক্ত, আর আমি রাত্রে বলে রাখছি যে রক্ত ম্যানেজ করে রাখি, যে কোনো সময় দরকার পড়তে পারে ব্লাড। পরে অলরেডি হাসপাতালে, মোহাম্মদপুর হাসপাতাল নিয়ে গেছে, সাথে সাথে ওইখানে 2 ব্যাগ রক্ত ম্যানেজ করা আছে, কিন্তু লাগে নাই, নর্মালি হয়েছে, ওই কারণে আর লাগে নাই। তো আমি যখন 9টার সময় 10টার সময় আর মেয়েরা ওই সময় কিন্তু মানসিকভাবে খুব মুড সুইং করে, মানসিকভাবে খুব অভিমানী থাকে। মানে স্পেশালি স্বামীকে, বাবাকে ওই জায়গাতে থাকাটা ফরজে কিফায়া না, ফরজে আইন হয়ে পড়ে। জি, ওই জায়গাতে কোনো ভুল করা যাবে না, সারা জীবন ওই কথা শুনতে হবে। তোর আমি ট্রিটমেন্টের জন্য দৌড়ে বেড়াইছি, রাস্তা রাস্তা তোর বাপকে খুঁজে পাইনি, তোর বাপ কোথায় ঘুমের ওষুধ খেয়ে ঘুমায় পড়েছিল। ক্ষমা করতে পারবি তোর মেয়ে যদি বড় হয়ে এই কথা শুনে? এর জন্যই এই জায়গাতে ভুল করা যাবে না, এই ভুলটা করা ঠিক হয়নি। তারপরে আমি ফোন রিসিভ করার পর আমার শাশুড়ি, বাড়ায় বলতেছি এমন তো হয় আমার অ্যাবসলিউটলি। তবে ওই জায়গাটা একটু কারেকশন করে দেই, শুধুমাত্র ডেলিভারির সময় ব্যাপারটা তা না, যবে থেকে মেয়েরা আসলে কনসিভ করে তবে থেকে ওদের বডিতে হরমোনাল চেঞ্জেস হয়। তারপরে আমি ওই যে মুড সুইং এর যে কথাটা, আমি এই ঘটনা, আমি ফোন, আমার শাশুড়ি ফোন ধরে বল যে তাহলে তুমি ঘুমাও। তো আমি তো বুঝতেই পারছি, যখন ফ্রেন্ডের ফোন দিই তখনই আমি সাথে সাথে বেরিয়ে গেছি। তো আমার গাজীপুর থেকে তখন আসতে তো অনেক জার্নির বিষয়, এখানে 3-4 ঘন্টা নর্মালি সময় জায়গা। তো আমি ওইখান থেকে 10টার সময় বেরিয়েছি। আমি ওর ফ্রেন্ডকেও বলছি তুমি তাহলে শ্যামলী থাকো, আমি আসতেছি। আমি আইসা শ্যামলী নামার পরে ওর ফ্রেন্ডকে নিয়ে আমি একটা নিয়ে নিই, থাম একটু লাইনে থাকিস। সামির হোসেন গুরু, আপনার কথা শুনে অনেক কষ্ট পাইতেছি, কারণ আমরা মেয়েটাকে আমি দেখতে পারি নাই এখন পর্যন্ত, কারণ লিবিয়া থেকে ইতালি আসছি, প্রায় 7 বছর হয়ে গেছে। খুব মিস করি আমার মেয়েটাকে। দোয়া করবেন আপু এবং ভাইয়া, অফকোর্স দোয়া করে যান তোমার জন্য। 7 বছর ওরা ফাইট করতেছে কোনোভাবে বৈধ পেপার তৈরি করা যায় কিনা। প্রথমে এরা লিবিয়া যায়, ফাইনালি উদ্দেশ্য ইটালি যাওয়ার গেছে, কিন্তু হয়তো পেপার তৈরি হয়নি, বিদায় কাম ব্যাক করতে পারছে না। মেয়েটাকে অনেক মিস করতেছে। হ্যাঁ, তারপর শেষের দিকে আসছি আমরা। তো পরে আমি সাথে সাথে আমি ওই খবর পাওয়ার পরে তখন আমি আইসা পরে আস্তে আস্তে আমার এখানে আওয়াজে 2টা, 2টার সময় আমি হসপিটালে যাই। হসপিটালে যাওয়ার পর আমি যখন আব্দুল্লাহ বলছিলাম যে আর কি ভুল, এটা একটা ভুল, আর কিছু আব্দুল্লাহপুর ফ্লাইওভারে তখনই আমার ফোন আসে, ফোন দিয়ে বলতেছে আমার মেয়ে হয়েছে। ওকে, এটা তো বিশাল ভুল প্রমাণিত। আর কি ভুল, যেটা আমার বৌমার পক্ষ থেকে যে ভুলের কথাগুলো বলা হয়, আর কি? প্রথম ভুলটা আমার কাছে ভুল মনে হয়নি, এটা ভুল। তারপরে এই বিষয়টা যাওয়ার পরে সামনে যে আরো কিছু ঘটনা আছে, আমার আমি আসি 2টার সময়, 2টা যাওয়ার পর আমার শাশুড়ি বলতেছে যে আমি এটা ইচ্ছা করে করছি। আমি তো ভুল স্বীকারই করছি, তাদের কাছেও আগে ভুল স্বীকার করছি, আমি জানতাম আমি তাহলে এটা করতাম না। আমি শাশুড়িকে জিজ্ঞেস করলাম যে আমার শ্বশুরকে যে কোনো বিল টিল বাকি আছে কিনা। তারা বলছে কোনো বিল বাকি নেই। আই মিন তারা ভাবতেছে যে বিল থেকে বাঁচার জন্য এই কাজটা করেছে, এটাই তো দাঁড়াইছে ব্যাপার। হইতে পারে, বাট বলেনি, কিন্তু তারা বলছে যে আমি ইচ্ছা করে করছি। আচ্ছা, গেল। তারপরে মেয়ে নিয়ে আমি বাড়ি যাই। ওদিনই বাসা যাই চুলা। বাসা নিয়ে যাওয়ার পরে 9টার সময় বাসা যাই। 8টার সময় আমার ছোটো ভাই আসছিল হাসপাতালে। এইটা একটা বড় ভুল। আর কি ভুলের কথা বৌমা বলে? এটাই বেশি বলে, বলাটা স্বাভাবিক, কিন্তু আর না, এই দোষ আমি যেটাই বললাম যে আমি ভুল করছি, এই ভুলটা ওই সময় বলছে, সে ভুল ধরছে ওই যে আমি আমার দুই ফ্যামিলি যাতে এক করতে চাই, ওই এক করার জন্য এত ব্যস্ত, এত চাপ দেওয়া উচিত হয়নি, পরে এমনি ঠিক হতো। এটা তো বলেছে। আর একটা হচ্ছে বাচ্চা রিলেটেড। আর কিছু? আচ্ছা, তারপরে আমি আর কিছু ভুল না, এইভাবে তো ভুল হয় না। তারপরে আমি তাকে
ভুল বলতে তারা আমার দোষগুলো খেলে ধরতেছে। আমি কোন দোষ মেইনলি? এই যে এগুলি দোষ এই দুটো তো আমি- শুনলাম, এর বাইরে ডিভোর্সের সিদ্ধান্ত নেওয়ার মতো বড় ভুল আর কি? পরকীয়া করছো কারোর সাথে? না, কখনোই না। ওদের টাকা পয়সা ঠিকঠাক মতো দিতা মেয়েরে, ভরণ পোষণ দিতা? ভরণ পোষণ তো আমার কাছেই থাকতো। বাট কমপ্লেন আছে কোনো এটা নিয়ে? কমপ্লেন বলতে সেই তো আমি যে মেয়ে হওয়ার পরে আমি যেদিন মেয়ে হওয়া সেদিন তো আমি তার কাছেই আন্ডারস্ট্যান্ড 5 দিন ছিলাম এখানে। সেদিন রাত্রেবেলায় আবার আমার ওয়াইফ কান্নাকাটি শুরু করে দিয়েছে। রাত্রে 1টা বাজে, তখন মেয়ে কেমন জানি করতেছে। মেয়ে 8টা বাজে আমি 9টার সময় বাসায় নিয়ে গেলাম। রাত্রে 1টা বাজে তো আমার শাশুড়ি আমার ওয়াইফ কান্নাকাটি শুরু করে দিয়েছে। পরে আমার শ্বশুর আসার পরে মানে অনেক আরেকটা মেয়ে ছিল ওদের বাসায়, একটা ছিল ভাড়াটা ছিল। পরে বলতেছে যে না, ও আবার নার্সে চাকরি করে। পরে মেয়েটা দেখে মানে লালাপুরে বেরিয়ে আসছে। তো স্বাভাবিক, ছোট মেয়ে তো আসতে পারে, কিন্তু বললো কোনো সমস্যা নেই তেমন। পরে এটা আর হাসপাতালে আমি যাওয়ার জন্য প্রিপারেশন নিয়েছিলাম, কিন্তু আর যাওয়া প্রয়োজন পড়ে নাই। কতদিন দেখো না মেয়েকে? এপ্রিলের 18 তারিখ, আজকে 1 মাস তো 1 মাস 3-4 দিন হয়ে যায়। পরে আসার পরে আমি মেয়ের সাথে কন্টিনিউ যাতায়াত করছি। 1 সপ্তাহ পরে আবার আইসা মেয়ের আবার দেখি। কোনো এই মাঝখানে কি কোনো বড় ঘটনা ঘটছে যেটার কারণে ডিভোর্সের এই পাঠালো, নোটিশ পাঠালো? ঘটনা ওটার জন্য আমি ভুল করি না, কিন্তু সেই ভুল করছে। কি বড় ঘটনা কি যেটার জন্য নোটিশ পাঠালো? এই কথা আমার আব্বা মারা যায় কুরবানিদের গত কুরবানি, মানে এই সিচুয়েশনটা এই পরে ঘটনা। গত কুরবানি? হ্যাঁ, গত কুরবানিতে আমি যখন ছুটি পাই, আমি তখন বাড়ি যাই নাই। তাদের বাড়িতে আসমু, কিন্তু আমার আম্মা অসুস্থ থাকার কারণে আমি আসি নাই। আমি বাড়িও যাই না, আর তাদের এখানে আসবো বলে আমি আসি নাই। পরে আমি 2 দিন পরে যাই। ঈদ হয়েছে মনে হয় 2 তারিখ বা 1 তারিখে। আমি 3 তারিখ বা 4 তারিখে আমি আমার শ্বশুরবাড়ি যাই। তো শ্বশুরবাড়ি যাওয়ার পরে আমার শাশুড়ি, আমার শ্বশুর সাথে আমি মাত্র গিয়ে রুমে ঢুকছি। আমার শ্বশুর বসা রুমে, আমি বসমু কথা বলতে, আমি দাঁড়ায় মাত্র ঢুকছি, ভালো মন্দ জিজ্ঞেস করলাম। আমার শাশুড়ি গোসলখানা থেকে বলতেছে এই কথা যে তুমি বাড়ি গেছো, তাহলে তোমার আম্মা আসলো না? তো আমি কথাই বললাম যে আমার আম্মা আসলো না, আমাকে তো আপনারা জানান নাই বিষয়গুলো। তার নাতিন দেখতে আসবো, তার নাতিন তো আমি নিয়ে গেলে তো দেখবো। হ্যাঁ, আমার ফ্যামিলির একটা ভুল আছে যে আমার কথা ছাড়াও তারা কেন আসলো না? অফকোর্স যাওয়া উচিত ছিল। আচ্ছা, আসে নাই। এটা 1 মাস হয় নাই এখন। ওঠেবার জন্ম নেওয়ার পরপরই তো যাবে না, তারা থেকে দেখার জন্য ছটফট আসে নাই। করবে। আচ্ছা, এই বিষয়টা তারা জানায়, আমাদের বাড়ি থেকে জানায় নাই। আমার শ্বশুর বাড়ি থেকে আমার ফ্যামিলির সাথে কন্ট্যাক্ট করে নাই। করুক না করুক, যাবে না নিজে থেকে? ঠিক আছে, কিন্তু যায় নাই, সেটা তো আমি বললাম ভুল। তারপরে গেল ওটা। আমার শাশুড়ি ওইখানে আমার সাথে অনেক তর্ক বিতর্ক করলো। তখন আমি কথা বলি যে আপনারা তো তখন জানা নেই আমার আম্মাকে। আমার আম্মা হাসপাতালে ডক্টর দেখাইতে, আমি ডক্টর দেখাইছে, আমি বাড়িতে পাঠিয়ে দিছি, আমি এখানে আসি। আর আমার ছোটো ভাই ছিল, ছোটো ভাইয়ের জন্য আমি ওইখানে দেখা করতাম। আমি যে যাবো তাদের বাসায়, এখন ছোটো ভাই যদি না যায়, আমি তো তাদের এখানে রাখে আমি তো একা যাইতে পারি না। ওই কারণে আমি যাই নাই। না, তারা বলতে আমি ইচ্ছা করে আমি বাড়ি দিয়েছি, অথচ আমি বাড়ি যাইনি। পরে গেল এটা। এই কথাটুকু আমার শাশুড়ির সাথে আমার একটু কথা কাটাকাটি হয়েছে। তখনই আমি আমার ওই বাসায় থেকে আমি আমার ভাইকে ফোন দিই যে এই ব্যাপার বলতেছে। তখন আমার বড় ভাই বললো যে তাহলে তুই আখিকে নিয়ে চলে আয়। তখন আমি আবার বাসায় ঢুকি। আমি রাগ করে বাসা থেকে বের হয়ে যাওয়ার পরে আমি আবার বাসায় ঢুকে যাওয়ার পরে আমাকে বলে তুমি রেডি হও, চলো তাহলে থাকা লাগবো না। আমি যে আমার ওয়াইফকে মেয়ে হওয়ার আগে 6 মাস আগে পাঠাইলাম, এই কথাটাও আমার শাশুড়ি আমাকে খোটা তুলছে। তো এই কারণে আমি বলছি ঠিক আছে, আর থাকা লাগবো না, তুমি চলো আমার সাথে। তো আসে নাই। তো আমার এক কারণে এটা রাগ হয়। পর আমি চলে যাই গাজীপুরে। তো আমার জব শুরু হয়, ভালোই গেল। তো আমি তাকে রিকোয়েস্ট করে চলে আসো, সে যাবে না। সে পরে শুধু একটা কথা বলে পরে। আমার বাড়ি হলো ফোন দিয়ে বলছে রিকোয়েস্ট যে ভাবি আপনি আসেন, এসে 1 সপ্তাহ থাইকে প্রয়োজন বলে ভাইয়ের একটা কন্ট্যাক্ট করে পরে আপনি আবার চলে যান। আবার যে রাগটা হয়েছে এটা হয়ে যাবে। পরে এটা শুনে নেই। পরে আমি এক কথায় 8টা মাস আমি না থেকে ভাড়া দিয়ে গেছি, 8টা মাস। পরে আমি এক কথায় আমার বাসা থেকে বলতেছে রুমটা ছেড়ে দিতে। পরে আমি বাসায় রুমটা ছেড়ে দিই। মাল সামানা কিছু পাঠাই না, এখানে রেখে দিছি। পরে এই ঘটনার পরে তার 20 দিন পরে আগস্ট মাসের 8 তারিখ রাত্রেবেলা আমার আব্বা স্ট্রোক করে। রাত্রেবেলা 3টার সময়, রাত্রে 3টার সময় আমার বাড়ি থেকে ফোন দেয় যে আব্বার অবস্থা ভালো না, স্ট্রোক করে। তো
তখন আমার দাদি বাড়িতে আমাদের বাড়ি থেকে একটু দূরে ছিল, কাছাকাছি একই জায়গায় কিন্তু একটু দূরে ছিল। পরে আমার বাড়িতে আমার কেউ ছিল না, আমার ছোটো ভাই ছিল আর আমার আম্মা ছিল, আমাদের বড় কেউ ছিল না। পরে আমার কাকারে ফোন দিয়ে আমার দাদি ভাই, পরে আমার আব্বারে আমার কাকার আয়সা নিয়ে হসপিটালে ভর্তি করে, সাতপুরে ভর্তি করে। আমার বড় ভাই তখন ডিউটি ছিল, তখন আমি জানাই অফিসে বিষয়টা। পরে আমরা পরের দিন সকালবেলা 11টার সময় আমরা বের হই গাজীপুর থেকে। বের হয়ে আমি রাত্রে 3টার সময় আমার ওয়াইফকে ফোন দিয়ে জানাইছি বিষয়টা, যে আব্বা কিন্তু স্ট্রোক করছে। সে কোনো রেসপন্স করে নাই সেদিন, সে ফোনটা এই পর্যন্ত শেষ। তারপরে যে আমি ফোন দিতেছি, SMS করতেছি হোয়াটসঅ্যাপে, কখনো রেসপন্স করে নাই। সারাটা দিন গেছে, আমরা দুইটা ভাই এত টেনশন করে আমি ওইখানে স্ট্রোক করছে রাখতে পারে নাই হসপিটালে। পরে ঢাকা মেডিকেলে রেফার করার পরে আমরা দুই ভাই গাজীপুর থেকে বের হয়ে যাই, মহাখালী আসি। ওইখানে বৃষ্টি ছিল। আমি আমার ওয়াইফকে সারাটা দিন ফোন দিছি, আর রাত্রে আমি 3টার সময় যে ফোন দিছি ওই সময় আমার হাতে টাকা ছিল না। আমি আমার ওয়াইফকে বলছিলাম যে আমার মেয়ের কিছু টাকা আছে, যে তুমি আমাকে দাও, আমি আজকে 8 তারিখ, আমি 10 তারিখে স্যালারি পাইতেছি, তুমি নিয়ে যাও। তখন সে বলছে যে আমাকে ওই সময় কিছু বলে নাই, আমার একটা হোয়াটসঅ্যাপ মেসেজ দিয়েছে, আমার কাছে দিয়ে রাখছে কীভাবে চাই। তো আমি সেটা করছি, সেটা মেনে নিছি। তারপরে আমি আসি মহাখালী আইসা আমার বড় ভাইকে বলি যে তুমি যাও হসপিটালে, আমি এক ফাঁকে ওদের বাড়ি থেকে ঘুরুন আসি, কারণ কাছেই তো, এখান থেকে মহাখালী থেকে 60 যেতে তো আর বেশি সময় লাগে না, এখান দিয়ে গেছি। তো সারাটা দিন এই যে 2-3 ঘন্টা মহাখালী বৃষ্টিতে ভিজছি। পরে এই ভিজা শরীর নিয়ে আমি ওদের ফোন দিয়ে যেতেছি, সে ফোন রিসিভ করে নেই। আমি ভাইকে পাঠিয়ে দিচ্ছি ঢাকা মেডিকেলে, আর আমি তাদের বাসায় যাই। আমার শ্বশুর অফিস ছিল, তখন আমি গিয়ে দেখি আমার ওয়াইফ ফোন টিপতেছে, অথচ আমি ফোন দিচ্ছি, সে ধরে নেই। তো আমার অনেক রাগ হয়, ফোনটা ওই সময় ভেঙে বলতে চাইছিলাম, কিন্তু তারপর আমার মনকে করি, আমি ফোনটা তাকে তখন না, তখন কোনো এই বিষয়ে আর কোনো কথাই বলি নাই। পরে আমি বললাম যে তোমার কাছে টাকা আছে, তাহলে দেও আমি তো কালকের পর স্যালারি পেতেছি। তো টাকা তো একটু পরে ম্যানেজ হবেই, কিন্তু এখন যে পজিশন আছে এই টাকা তো হ্যান্ডেল করতে হবে। পরে আমার ভাই আর আমি ওইখান থেকে টাকা নিয়ে এসেছি, কিন্তু সে টাকা দেয় নাই। আমার শ্বশুর 7 তারিখে স্যালারি পাইছে, আমি 8 তারিখে এই ঘটনা বলি। আমার শ্বশুর আসার পরে আমাকে বলতেছে, ওই যে আমি রাগ করে চলে গেছি কথা কাটাকাটি করে আমার শ্বশুরের সাথে 20 দিন আগে, আমার শ্বশুর এসে বললো যে তুমি কেন আসছো। উনি রাত্রে 3টার সময় আমার বাবা স্ট্রোক করছে, নিশ্চয়ই উনি শুনছে। সারাদিন যাওয়ার পরে রাত্রে তখন 8:30 বাজে, তারপরের দিন উনি আমাকে বললো কেন আসছো। পরে আমি আব্বার সাথে ওই রুমে গিয়ে কথা বললাম যে এই ব্যাপার, আব্বা তো স্ট্রোক করছে, এখন ঢাকা মেডিকেলে নিয়ে আসতেছে অ্যাম্বুলেন্সে। পরে আমি আব্বাকে বললাম যে এখন টাকা পয়সা তো দরকার, এখান থেকে ব্যয়বহুল খরচ আছে, কখন কী হবে বলা তো যায় না। পরে উনি বলছে না আমাকে বলতেছো, উনি কথা কিন্তু আমি আব্বাকে। সমস্যাটা কোথায়? এই যে তোমার বাবার স্ট্রোক করা, ওদের টাকা না দেওয়া, প্রবলেমটা কোথায় বাঁধলো? সেটা আমি মানসিকতা কেন এরকম, এটা নিয়ে তোমার কষ্ট হচ্ছিল? আমার দেওয়া তার টাকা, সে টাকাটা কেন দিল না? বেতন তো পাইতামই, তখন আবার টাকাটা ফেরত দিতে পারতাম, এগুলো কেন হেল্প করলো না? এগুলো তোমার কষ্টের কারণ না? তাহলে এই গল্প কেন বলতেছো? না, এই সিচুয়েশনটা আমার আব্বা মারা যাওয়ার এই স্ট্রোক করলো, যে আমি হাসপাতালে আসলাম, একটাবার ফোন দিল না, এই যেগুলো কষ্টের কারণ। তোমার কষ্টের কারণ আমার আব্বা মারা কি করলে, কষ্ট করে কি করলে? কিচ্ছু হয় নাই। আমার আব্বা মারা গেল, তারপর 1 মিনিট ফোন দিয়ে তারা বলে নাই বা খোঁজ নেয় নাই, অথচ সেদিন তার চাচাতো বোনের বিয়ে চলে যায়, অথচ আমার আব্বা হসপিটালে। এগুলো কষ্টের কারণ তোমার জন্য? অফকোর্স কষ্টের কারণ। কষ্টের কারণ আছে। এই কারণে কি কোনো স্টেপ নিয়েছিলে রাগ করে? না, কিছুই বলনি? না। তারপরও তো তাও ওই মেয়েটাকে ফিরে পেতে চাও? জি। কারণ তোমার বাচ্চার মা, তাই? জি। নাকি আর কোনো কারণ আছে? আমি তাকে ভালোবাসি, আমার মেয়েকে ভালোবাসি। ফোনে পাওয়া যায়নি। আমরা একটু নাম্বারটা নিতে চাচ্ছি, নাম্বারটা একটু দেন আমাকে। আপনার নাম্বার কি ব্লক করা? অলরেডি তো ডিভোর্সের নোটিশ পাঠিয়ে দিয়েছে না? বাড়ির লোকজন তো চায় না যে তোমার সাথে সংসার করুক। সেরকম সুনিপুণ কিন্তু কোনো কারণ পাওয়া যায়নি। বাড়ির লোকজন তো চায় না যে তোমার সাথে সংসার করুক, তাই তো? মেয়েও চায় না? তার বাসার লোকজন তার বাসার এই যে আসার পরে আমার মেয়ে হওয়ার আগে এই যে 6 মাস এখানে ছিল। আর ডিটেল যাওয়া লাগবে না, বাট তার বাসার লোকজন তো চায় না তোমার সাথে সংসার করুক। না। কি বলে? তার কে আছে? বাপ আছে, ভাই আছে? কয়টা? তার ভাই নাই, বাবা শুধু বাবা। সে কি বলে যে না সে সংসার করাবে না। কারণ এই যে আমার দোষ, এগুলা আমি
যেটা বলছিলাম যে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এটা একটা ভুল আমার। আমি বলছি চাঁদপুরে আমার বাড়ি আছে, গাড়ি আছে, এগুলো তারা কথা বানায় বলছে, কিন্তু আমি এগুলো বলি নাই শুরু থেকে এই কথাগুলো, কিন্তু সে বলছে এগুলো। মেয়ের কষ্টের কারণ? তারপরে এই কথাগুলো এই যে আমি মেয়ের কষ্টের কারণ, যে কারণে তোমার সাথে থাকতে চায় না, এই ধরনের কোনো কথা আমাকে বলার কোনো সুযোগই দেয়নি। আমি তারপরেও আমার আব্বা মারা যাওয়ার পরও তারপরেও আমি তাদের বাসায় গেছি আমার সংসারটা ইয়ে করার জন্য, আমার মেয়ের জন্য, তা আমার ওয়াইফের জন্য। এই কিছুদিন পরে আমি হার্ট অ্যাটাক করি। কে তুমি? জি। এই বয়সে? What? জি। কত বয়স তোমার? 30। হার্ট অ্যাটাক হয় এই 30 বছর বয়সে? হার্টে ব্যথা শুরু হয় একটা সময়, তো পরে আমাকে হসপিটাল নিয়ে যায় সাথে সাথেই। যাওয়ার পরে আমার বাসায় আমার ভাই, আমার বড় ভাই আমার সাথেই ছিল, চাকরি করতো। এগুলো নাকি বেশি ভাবতে? আব্বা মারা গেছে, একটু টেনশন ছিলই স্বাভাবিক, কিন্তু এরকমটা হবে কখনো ভাবিনি। আজকে মিডিয়াতে আসতে হবে সেটাও আমি কখনো মেয়ে বাচ্চা নিয়ে খুব ভাবতে তুমি? জি। টেনশন করতে? মেয়েটা নিয়ে তো টেনশন ছিলই। ডাক্তার কি বলছে? মেজর স্ট্রোক? না, অতটা প্রবলেম হয় নাই, সাথে সাথেই ট্রিটমেন্ট পাইছি। পরে ওই আমাদের গাজীপুর মাওনা থেকে যখন আমার সেন্স ছিল না, তখন আমার গাজীপুরে রাখতে পারে নাই, পরে সরারদিতে নিয়ে আসে। সেন্স ছিল না, মেজর স্ট্রোক। পরে আমার বড় ভাই আমার সন্ধ্যা 7টার সময় ঘটনা ঘটে। আমার বড় ভাই 8:30টার সময় আমার শ্বশুর আমার ওয়াইফকে হোয়াটসঅ্যাপে দেয় ছবি সহ, আমার ইসিজি ছবি সহ, আরও ছবি সহ। বেটার না? তারপরে সে না একটা কল, না একটা SMS, না রিপ্লে, কে কোনো রেসপন্স করে নাই। আমার মামারে ফোন দিয়ে বলছিল। আচ্ছা, আমরা কি কল দিব নাম্বারটাতে? পরে আমার মামা, আমি যখন সরারদিতে আমার ভর্তি করে, আমার মামা তখন আইসা আমার শ্বশুরকে ফোন দিয়ে বলে যে সম্রাট তো হসপিটালে ভর্তি, এই ব্যাপার। অথচ তাদের বাসা থেকে এখানে আসতে সরারদি তাতে একটা মেঘে আদৌ জানে যে আমার লাভগুরু প্রোগ্রামে আসছেন আপনি? না, গালিগালাজ করে বসে যদি হ্যাঁ, আমরা সেটাই ভয় পাচ্ছি যে করুক। সরারদি হাসপাতাল। জি, আসসালামু আলাইকুম। যে আমাকে ক্ষমা করবেন এত রাতে আপনাকে ফোন দেওয়ার জন্য। মানুষ আমাকে লাভগুরু নামে বলে। একটা প্রোগ্রাম আমি কন্টিনিউ করি গত 17-18 বছর। আপনি কি শুনতে পাচ্ছেন আমার কথা? যে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি এত রাতে আপনাকে ফোন দেওয়ার জন্য। স্পেশালি এখনও আইনসঙ্গতভাবে যিনি আপনার হাজব্যান্ড, সে আমার সাথে তার জীবনের কথা বলছিল, এবং আপনার প্রতি তার যে মহব্বত, আপনার সন্তানের প্রতি তার যে টান, সেসব গল্প করতেছিল। তো আমি যেহেতু লাভগুরু নামে এই প্রোগ্রাম কন্টিনিউ করছি গত 16-17 বছর বিভিন্ন চ্যানেলে, সেটা একটা রেসপন্সিবিলিটি জায়গা থেকে, এটা আমার দায়িত্ব যে যাকে নিয়ে কথা বলা হচ্ছে তার সাথে একটু কথা বলি, সেই কারণে আপনাকে ফোন দিয়েছি। অন্যভাবে নেবেন না, আর যদি কষ্ট পেয়ে থাকেন আমাকে ক্ষমা করবেন। কেমন আছেন আপনি? আপনার অনুমতি ছাড়াই আপনার এবং আপনার কোলে যে আপনার মেয়ে বাচ্চাটা, ও ছবিটা দেখলাম, অদ্ভুত সুন্দর দেখতে দেখাচ্ছিল এবং অদ্ভুত সুন্দর কিউট দেখাচ্ছিল আপনাদের দুইজনকে। ইমরান এই সম্রাটের মোবাইলে এই ছবিটা দেখতেছিলাম। এই সম্পর্কটি জোড়া লাগার কি আর সম্ভাবনা নাই? আচ্ছা, আপনি কি বলে ডাকবেন বুঝতে পারছি না। ভাইয়া বলেন। আপনার ভাই, আপনার বড় ভাই আমি। আপনার তো ভাই না, আমি জানি। বড় ভাই হিসাবে সারা জীবন চিনবেন আমাকে। আমার নাম এতেশাম। আপনার পরিচয়টা? আমি লাভগুরু প্রোগ্রাম করি। লাভগুরু নামে মানুষ চিনে আমাকে গোটা বাংলাদেশে বা দেশের বাইরে, যেখানে মানুষ লাভগুরু, যেখানে মানুষ তার জীবনের গল্প বলতে আসে। আপনার সাথে আমি ক্লাস থেকে কথা বলতেছি। জি, আপনার সাথে? জি, আমার সাথেই কথা বলতেছি। আমার সাথেই কথা বলছেন। অনেকে লাভগুরু, অনেকে গুরু এতেশাম নামে চিনে আমাকে। আর আপনাকে আমি চিনি সম্রাট, যে মেয়ে বাচ্চাটার কথা বললো, 1 বছর পূর্ণ হবে কালকে ওর বার্থডে। হ্যাপি বার্থডে টু হার। আজকে যে 12টা বেজে গেছে, আরে এক্স্যাক্টলি এখনই 12টা বাজছে। গানটা বাজার তো আপনি একটু লাইনে থাকেন। সম্পর্ক ঠিক না, মাইলসে গানটা দিলে কি হবে? কপিরাইট খাবে। তাই গান করে শোনা। বাচ্চার নাম কি তোমার? আদিবা হলদার।
রাফার বার্থডে না, এই যে 5 মিনিট পার হলো, এখনই বার্থডে শুরু হলো। এই গানটা একটু শোনা। আমি উইশ করে দিচ্ছি, হ্যাপি বার্থডে টু ইউ। রাফার নাম। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু রাফা, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে রাফা, দ্য লাভলিয়েস্ট ডটার ইন দ্য ওয়ার্ল্ড। এত মিষ্টি দেখাচ্ছে ওই হ্যাঁ, বাচ্চাটাকে। absolutely. 1 বছর পূর্ণ হলো, রাইট, আপনার মেয়ের? হ্যাঁ জি। এবার অনেক দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে 10 যেখানে থাকে সেখানে নাকি তার থাকাটা এক্সিস্ট হয়ে পড়ে। আমার প্রোগ্রাম তো বহু মানুষ দেখে, দেশ এবং দেশের বাইরে। আমার সাথে কথা বলছিল এখন শান্ত, আমার সাথে প্রোগ্রাম যে করে, সবাইকে সাথে নিয়ে দোয়া করতেছে আপনার মেয়ের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে অনেক ভালো রাখে, সে যেন পৃথিবীর সমস্ত সুখ তার পা ছুঁয়ে যায়, এই প্রার্থনা করতেছি। জি। আর আপনি কি জানেন 24 তারিখের পরে 25 তারিখে হচ্ছে কাজী নজরুল ইসলামের জন্মদিন। সো আপনার মেয়ে যেন এরকম প্রজ্ঞামান ট্যালেন্টেড কিছু হয় সে প্রার্থনা করতেছি। আর আপনার মেয়ের ছবি দেখে সম্রাটকে একটা কথা বলছিলাম আমি, যে আপনার মেয়ে কি খুব শান্তশিষ্ট ধীরস্থির টাইপের মেয়ে? বলছে যে হ্যাঁ, খুব লক্ষ্মী বাচ্চা আমার। সম্রাট এটা বলছিল, আপনার মেয়েকে দেখে এরকম মনে হচ্ছিল। যাই হোক, মা এবং মেয়েকে খুব দারুণ দেখাচ্ছিল। আমি আপনাদের একটা ছবি দেখছিলাম, আপনার কোলে রাফা, আপনি দাঁড়ানো অবস্থায়, রাইট? জি। সম্রাট, ওটাই। জি। কেমন আছেন এখন? আছি আলহামদুলিল্লাহ, আল্লাহ জানলে রাখছে। সম্পর্কটা কি ঠিক করার সুযোগ আছে এখন আর? ভাইয়া আমি চাচ্ছি না এই সম্পর্কটা রাখার জন্য, ঠিক আছে? বড় কোনো এখন তারা হাতে পায়ে ধরলে, আমি একটাই আমার কাছে কথা, আগে ওপরে ছিল সব মিথ্যা কথা বা যাই হোক অনেক স্বীকার করেছে, টেক্সটাইল ইঞ্জিনিয়ার অমুক সমক এগুলো মিথ্যা বলছে, ওটা স্বীকার করছে সে, এখানে ক্ষমা চাইছে। আপনি দেখেননি প্রোগ্রাম, বাট ক্ষমা চাইছে। জি বলেন। আমি এখনো দেখিনি, আমি প্রোগ্রাম আগে দেখতাম কলেজ জীবনে। জি, ও ক্ষমা চাইছে অলরেডি, দেখা হয় না। অলরেডি ক্ষমা চাইছে যে আমি এগুলো বলেছি এবং এটা মিথ্যা ছিল, ক্ষমা চাইছে স্টুডিওতে। জি, তারপর বলেন। চাচ্ছি না ভাইয়া, আমি তো এটাও হয়তো আপনাকে বলছি যে ডিভোর্স লেটার পাঠাই দিয়েছি। হ্যাঁ, 25 দিন পার হয়েছে, এখনো সময় আছে। আমি চিন্তা করলাম যে অনেক বড় কোনো সমস্যা কি সম্রাটের, যেমন ওই যে বাচ্চার সময় চোখে যে অ্যালার্জির প্রবলেম, ঘুমায় গেছিল, সময় মতো পৌঁছায়নি, দেন ও আর জোর করে ওর পরিবারের সাথে অ্যাডজাস্ট করার জন্য বাধ্য করতেছিল আপনাকে। এর বাইরে বড় কোনো খারাপ কিছু কি আছে? যেমন অন্য নারীতে আসক্ত, আপনাকে অত্যাচার করেছে, মারধর করেছে, আপনাকে খরচপাতি দেয়নি, এমন কিছু বা কিছু এরকম কোনো ব্যাপার আছে? কিন্তু এই দুইটা কথা আমার কাছে স্বীকার করেছে সে, যে জোর করে ওই পরিবারের সাথে আপনাকে অ্যাডজাস্ট করার জন্য বাধ্য করেছিল। আর যখন বাচ্চা জন্ম নিবে, এরকম সমসাময়িক সময় একটা মেয়ের পাশে থাকা উচিত স্বামীর, সে দায়িত্বটা পরিপূর্ণভাবে পালন করে হয়ে উঠতে পারেনি, এটা ভুল ছিল। এর বাইরে বড় কোনো ভুল করেছে সে? হ্যাঁ, মিথ্যাচারের ঘটনাটা বলেছে, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এর ব্যাপারটা। এর বাইরে যে কথাগুলো সেগুলো বলছে যে আমি বলিনি। না, লোভ না, মিথ্যাচারের দায়িত্ব কারো নাই। মানে আপনি সেটা বুঝবেন যে একটা মেয়ে কাছে আই আন্ডারস্ট্যান্ড কথা বলে থাকেন, সে মেয়ে আপনি রাজি বিয়ের জন্য রাজি হতে পারে, না হতে পারে, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। Of course it is. ছেলে সে যদি প্রথম থেকে আমাকে মিথ্যাচার করে যায়, আমি যদি সংসারের মাঝপথে যদি আমি শুনতে পাই, তারপর আমি তার সাথে সংসার করে গেছি, তার আশেপাশে কলিগ বা আশেপাশে ভাবিরা তারা আমাকে বুঝাইছে, তাও করে গেছি। শেষ পর্যন্ত আমার বাপ মাও মানে হয়তো মনে মনে জানি না কি হয়েছিল, হয়তো মেনে নিতে চাচ্ছিল। লাস্ট পর্যায়ে এসে সে আমার বাপ মাও তো চাচ্ছে না, মানে তার উপর বিশ্বাস রাখতে পারিনি। ঠিক আছে ভাইয়া, বুঝতে পারছি। আর ওর কিছু কিছু ব্যবহারে খুবই কষ্ট পাইছি, তার এই জন্য আর কি এই পর্যায়ে আসতে বাধ্য হয়েছি। বুঝতে পারছি, কিন্তু আঘাত দিয়েছি, সব কথাই কিন্তু আঘাত হয় না। বা অত্যাচার করলে, আপনি জন্য বললেন শারীরিক চর্চা বা এরকম, এসব কিছু না। এসব হলে একদিন থেকে ওটা চলে যায়, কিন্তু মনের আঘাত সেটা কোনোদিন আপনি বা অন্য কেউ এসেও কোনোদিন ঠিক করতে পারবেন না। ঠিক আছে, মিথ্যাচারিতা ছাড়া মনে আঘাত দেওয়ার মতো বড় কোনো ঘটনা কি ঘটাইছে সে? তাহলে শারীরিক চর্চা যদি হতো তাহলে আন্ডারস্ট্যান্ড। আমি বলছিলাম, আমি একটা কোশ্চেন করেছি আপনাকে, যে মিথ্যাচারিতা ছাড়া আঘাত দেওয়ার মতো কোনো ঘটনা সে ঘটাইছে? মিথ্যাচার করেছে সে, মিথ্যা কথা বলেছিল প্রথম দিকে বিয়ে করার জন্য, বাট এর বাইরে কোনো আঘাত দেওয়ার মতো কোনো ঘটনা সে ঘটাইছে?
ঝগড়ার মধ্যে মাঝখানে যে ঝগড়া হচ্ছিল আমাদের, তার মধ্যে অনেক আঘাত কথা বলছে, ঠিক আছে, সেগুলো মেনে নিতে পারিনি, ঠিক আছে। মানে আমি লাস্ট পর্যন্ত মেনে নিতে পারলাম না, তার সবকিছু মানছি কিন্তু আমি এগুলো মানতে পারিনি, ঠিক আছে। আচ্ছা, অনুষ্ঠান আমি শেষ করছি, বাট আপনি যে আমাকে সময় দিয়েছেন আর আপনি যে আমার সাথে কোনো এক সময় কানেক্টেড থেকেছেন, সো অনেক মহব্বতের সম্পর্ক আমার এবং আপনার, রাইট? আর আপনাকে তো বললামই যে আপনার যেহেতু ভাই নাই, তো না, ওরা তো বোন সবাই, ভাই তো নাই, সো আপনি আমাকে বড় ভাইয়ের দরজা দিতেই পারেন যদি আপনি চান আর কি। এবং কোনোদিন যদি মনে করেন যে এতে আমাকে বড় ভাই হিসেবে কোনো আহ্বান করবেন, এ ওয়াদা রাহা, এতে আমি আপনাকে সেই রেসপন্স সাথে সাথে করব, সাথে করবো, এটা ওয়াদা রাহা। বাট এটা একটা কথা আমার বোনকে জন্য শেষের মধ্যে বলে রাখি। আমার মনে হয় রাফার আওয়াজ শুনলাম, রাইট? কাশলো কে রাফা পাশে? না 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 না, আচ্ছা আমার বোন। আচ্ছা, আমি শেষ মুহূর্তে একটা অনুরোধ করে রাখি যে ঘটনাগুলোর বর্ণনা আসতেছে, এই ঘটনাগুলো যথেষ্ট না একটা সম্পর্ক আলাদা হওয়ার জন্য। আমার বোনের কি এখনো সুযোগ আছে সবকিছু ঠিকঠাক করার? সুযোগ ছিল কিন্তু আর রাফার নাই। জন্য হলেও আর দিতে চাচ্ছি না শুধু। কি করলে সম্রাট, কি আমি করলে বিশ্বাস করতেই আমি পারছি না। অনেক ভালোবাসি, এখনো অনেক ভালোবাসি। সম্রাট কি আজকে এখনো করলে, চাইতেছি। সম্রাট কি করলে রাফা এবং রাফার মা সত্যি ওদের কাছে ফিরে, কারণ আমি এইভাবে বলতে স্বাচ্ছন্দ্য বোধ করি না এখন বলতেছি এই কারণে, বড় কোনো ঘটনা আপনাদের মধ্যে একেবারেই ঘটেনি যার জন্য দুইজন মানুষ আলাদা হয়ে যাবে। তবে এই যে মিথ্যাচারিত করেছে বিয়ে আগে, যেটা আপনি বললেন যেটা অন্যায় ছিল, পরে আপনারা মানিয়ে নেওয়ার চেষ্টা করেছেন, সেটা তো অন্যায়। এটা আমার অন্যায়, আমি কেন মানায় নিতে চাচ্ছিলাম, শ্রমিক কথা শুনে। আন্ডারস্ট্যান্ড, বাট তারপর তো মানিয়ে নিয়েছেন। বাট আমার শুধু একটা জিনিস আমার বোনের কাছে জানার আছে, কি করলে আপনি আশ্বস্ত হবেন, আবার নতুন করে ঘুরে দাঁড়ানো যায় কিনা, নতুন করে আবার সুরে বাসে বাজি কেনা, আল্লাহ রাব্বুল আলামিন আবার আপনাদেরকে একসাথে করে দিতে পারে কিনা সেভাবে ভাবা যায়। কি করলে সেই কথাগুলো কি আমাকে একটু বলতে পারেন? যদি এই জিনিসগুলো ইনসিওরিটি থাকে তাহলে আমি একটু ভেবে দেখতে পারি। এরকম কিছু কি বলার সুযোগ আছে আপনার পক্ষ থেকে? না ভাইয়া, আমি আর একটা কথাই বলবো, আমি ওকে বিশ্বাস করতে পারছি না। আমি আর ঠিক আছে, বিশ্বাস করতে পারছি না, আর কিছুই বলবো না, কারণ যেহেতু বারবার বলতেছে বড় কিছুই হয়নি, আপনিও বলছেন, তো আর কিছু না। এটাই আমার সবচেয়ে বেশি কষ্ট, ওকে আমি আর বিশ্বাস করতে পারছি না ভাইয়া। এরকম বিশ্বাস ভঙ্গের কারণ আগেও ঘটেছে, এরকম কিছু কি? সেটা এই ঝগড়ার মাঝে এই 1.5 বছরে অনেক কিছু হয়ে গেল। অনুষ্ঠান শেষ করার আগে আরেকটা ছোট্ট অনুরোধ আমার বোনের কাছে থাকবে, আর 2 মিনিট আপনি ফোনে থাকবেন, ফোন কোনোভাবেই কাটবেন না। শেষ সুযোগ দিচ্ছি তোকে সম্রাট। তোর প্রতি মায়া আমার এই কারণে, তোর প্রতি আমার অনেক অসম্ভব ক্ষোভ এই কারণে যে তুই বাটপাড়ির আশ্রয় নিয়েছিলি, যা তুই না সে পরিচয় তুই দিয়েছিলি। গুরু আমার সরি, তার জন্য আমি হাজারবার বলছি তাকে। না সরি ঠিক আছে, বাট এটা কোনোভাবে বৈধতা দিতে পারি না আমি বড় ভাইয়ের জায়গা থেকে, রাইট? পাশাপাশি তোর প্রতি আমার আপনি যদি কোনো বোন থাকতো তাহলে আপনার বাবা মা বা আপনি কি সেটা বিশ্বাস করতে পারতেন? না, আমার বোন আছে, 2টা বোন আছে, আর একটা তো ধর্মবোন এখন পাতাইলাম না, আরো 2টা বোন তো আমার আছেই, আর একটা ধর্মবোন তো এখন পাতাইলাম যার সাথে আমি কথা বলতেছি। বাবা মা কেমনে বিশ্বাস করবে তার প্রতি? ও বাই দ্য ওয়ে, আমার বোন তো হজে যাচ্ছে, মাথাতেই নাই। বিশ্বাস করবে, কিভাবে বিশ্বাস করবে? বল কিভাবে বিশ্বাস করবে, ব্যাখ্যা দে। আর তোকে আমি বোন, আমার সম্মানের জন্য হলো 2 মিনিট ফোনে থাকতে হবে। তোকে আমি লাস্ট 2 মিনিট সুযোগ দিচ্ছি সম্রাট, তুই এনশিওর করতে পারলে এনশিওর কর। জি, আল্লাহ রাব্বুল আলামিনকে মাথায় রেখে তুই তোর বউ এবং বাচ্চাকে চেয়ে নে। জি। যদি পারিস, সে যদি কনভিন্সড হয়, এটা তোর কৃতিত্ব বা তোর ক্ষমতা, তুই কথা বল। আর বোন 2 মিনিট অ্যাটলিস্ট ফোন কাটা যাবে না, কথা বলো। আর কি ভালো আছো? আছি আলহামদুলিল্লাহ, ভালো, আল্লাহ যেন রাখে। আমার মেয়ে ভালো আছে। আচ্ছা আলহামদুলিল্লাহ ভালো আছে। হ্যাপি বার্থডে টু রাফা। চালাতে শুয়ে তোমাকে আমি অনেক ভালোবাসি। তুমি আজকে এই কাজটা করলে, তুমি আমাকে কখনো কথা বলার সুযোগই দাও নাই, বুঝছো? শুধু তুমি ভুলে গেছো, তোমরা ভুলে গেছো, শুধু কখনো আমাকে বলার সুযোগই দাও নাই। একটা বার কথা বলার সুযোগ দিছো, কও যখনই ফোনটা দিছো, ফোনটা কথা শেষ করে ফোনটা ব্লক করে দিছো। আমার মেয়েটাকে আমি দেখতে পারি না ঠিক মতন। তুমি বলো, তুমি আমার সাথে কখনো কিছু হয়েছে? তোমার কিচ্ছু হয় নাই কখনো। সাধারণ একটু কথাতেই এত কিছু হয়ে গেছে, কিচ্ছু হয়নি আমাদের মাঝে। বলো কিছু হয়েছে? তারপরও তো
যেগুলো হয়েছে আমি মেনে নিয়েছি, তারপর আমি অসুস্থ হওয়ার পরও তুমি আসো না যে, তারপর আমি বাসায় গিয়ে তারপর তোকে বিশ্বাস কিভাবে করবে সেটা এনশিওর কর। তুমি বলো কি তোর কি হাতে করতে আর হবে? 1.5 মিনিট সময় আছে। তুমি বলো কিভাবে কি করতে হবে আমাকে, তুমি কিভাবে কি করলে বিশ্বাস করবে সেটাই বলো, আমি সেভাবেই করব। তারপর প্লিজ তুমি আমার মেয়েটা সারা আমার থেকে জীবন সারা জীবন তুমি যেভাবে বলবে তুই সেভাবে। ধুকতে থাকবি, কষ্ট পাবি তোর মেয়ের জন্য, তোর বইয়ের জন্য। তোকে শেষ সময় দিচ্ছি, আর 1 মিনিট আছে। প্লিজ আখি তুমি সংসারটা ঠিক করে ফেলো। আমি তোমাকে হাত জোর করে বলতেছি প্লিজ আখি, তোমাকে আমি অনেক ভালোবাসি, আমার মেয়েটার জন্য তোমাকে আমি কি বলতাম, তুমি প্লিজ আমার মেয়ের জন্য হলো তুমি আমার সংসারটা ঠিক করো, তুমি আমার ফিরে আসো, কাম ব্যাক প্লিজ। আমি তোমাকে অনেক ভালোবাসি। তুমি এত কিছু হওয়ার পরও আমি কেন চাচ্ছি বলো, আমি তোমাকে ভালোবাসি বিদায় তো আজকে এত কিছু হওয়ার পরে এই যে গুরুর সামনে আসছে। প্লিজ তুমি যা বলবা সেইভাবেই আমি করব, প্লিজ তারপরেও এটা নষ্ট করো না। যা বলবি তাই করবি? জি আমার বোন যদি বলে যে তোকে না আলাদা সংসার করতে হবে, তাহলে জি, হ্যাঁ সেটা তো আমি সে যেভাবে বলছে সেটা তো আমি মেনে নিছি। সে টাকা থাকতে চাইছে সেটা আমি মেনে নিছি, আমার ফ্যামিলিকে আমি মেনে রাজি তোর করব। যে ইনকাম, সেই ইনকামের সিংহভাগ পোর্শন কোথায় যাবে? তোর দুদিকে। বউ বাচ্চার দিকে দুদিকে যাবে, আমার সিংহভাগ যাবে, সেটা এখন হয়তো সিংহভাগ যাবে, দুদিকে যাবে। সিংহভাগ যাবে। হয়তো বা সেটা এখন বলতেছে, পরে আমি চাই না তার family তোর সমস্যার জায়গা আমি ধরে ফেলেছি। করে যাবো না। তোর সমস্যার জায়গা, বোন একটু থামো। তোর সমস্যার জায়গা আমি ধরে ফেলেছি, তোর সমস্যার জায়গা আমি ধরে ফেলেছি। আমারও কলিজার টুকরা আমার বাপ আর মা, আমারও কলিজার টুকরা আমার বাপ আর মা। তুই হচ্ছে সেই অভাগা যে বউ আর ফ্যামিলির মধ্যে ব্যালেন্স করতে পারিস না। আমি আমার ইনকামের সিংহভাগ আমার বউ আর বাচ্চাকেই দিব। প্রয়োজনে মুখে রুমাল বেঁধে রাতের বেলা রিক্সা চালিয়ে সেই টাকাটা আমি বাড়িতে পাঠাবো আমার বাপ মার কাছে। এটা তোর সমস্যা, এটা জানতে দেওয়া জরুরি না তো। কিন্তু আমার বউ বাচ্চার হক, তাদের যে অর্থনৈতিক হক, তাদের যে জীবিকার হক, সেখানে কোন রকমের কম্প্রোমাইজ আমি করব না। এখন তুই কত পিরিতি করবি তোর বাপ আর মাকে, তোর ব্যাপার, তুই যা কর। এর জন্য আমি আমার বাচ্চা, আমার বউ বা আমার বউয়ের পরিবার কাউকে বাধ্য করতে যাব না। আমার বাপ যদি অথর্ব হয়ে যায়, তার যদি হাগু পরিষ্কার করার লাগে, সে দায়িত্ব আমি নিব। নিঃসন্দেহে আমি আমার বউয়ের প্রতি সেই অধিকার বা সেই দাবি আমি রাখবো না। ঠিক না বেঠিক? ঠিক। কারণ আমি আমার জীবনে যে মানুষটাকে সবচেয়ে ভালোবেসেছি, যে মানুষটা 13 বছর আগে আমাকে পর করে দিয়ে কবরে চলে গেছে, আমার বাপ। তারপরে যাকে ভালোবেসেছে আমার মা, সেটা আমার ভিতরেই থাকুক। তার জন্য কিভাবে তাদের হক আদায় করতে হবে, চোরের মতো সে হক আদায় আমি করব, তার জন্য তো আমি আমার পরিবারের সাথে কম্প্রোমাইজ করতে পারবো না। এইরকম ডুয়েল পার্সোনালিটি পুরুষের মধ্যে থাকা উচিত। এখন তুই চোখে আঙ্গুল দিয়ে দেখাবি আমার বাপ বলেছে তাই এটা করতে হবে, মা বলেছে তাই এটা করতে হবে, দেখানোর চেষ্টা করবি যে আমি বাপ মায়ের খুবই বাধ্যগত সন্তান, তাহলে তো বউ বাচ্চা তখন তো একটু নিজেকে আইসোলেটেড। এটা আমি কখনো করি নাই। না, আমি কথা বলতেছি, সেই জায়গাটা মেনটেন করাটা খুব জরুরি। আমি সবসময় ওকে আমি বেশি কিন্তু আমি বলছি না যাওয়া পর, কারণ তো বললাম যে আমার কলিজার টুকরা আমার বাপ আর মা, তারপরে বাকি গল্প। তো তাদের দায়িত্ব আমি নিয়ে নেব। আমি একবারও বলবো না যে আমার বউকে বলবো না যে আমার মাকে গিয়ে দেখ। আমি গিয়ে আমার মায়ের সমস্ত দায়িত্ব পালন করে ফেলবো। ক্ষমতা না কোলালে 10টা নার্স রাখবো। সে যদি আপোষে করে তো করুক, না করলেও কোনো আমার এতটুকু যায় আসে না। ইটস মি ইজ ভেরি ক্যাপেবল টু নার্সিং মাই ফাদার অ্যান্ড মাদার। ঠিক না বেঠিক? ঠিক ভাইয়া। ঠিক। তো তুই কি পারবি এভাবে ম্যানেজ করতে? দেখ, এখানেই তো সমস্যা, আর কোথাও সমস্যা না, বুঝে গেছি। জি, দেখ পারবি কিনা তো জি। কথা ক। আর যেভাবে চাইতে হয় একটা বউকে, তোর বাচ্চার মাকে এবং বাচ্চাকে, সেভাবে চা। অনুষ্ঠান শেষ করছি 30 সেকেন্ডের মধ্যে। অনুষ্ঠান শেষ করছি, বিদায় নিলাম। প্লিজ আগে ফিরে আসো। আমার মেয়েটাকে নিয়ে আমি বাঁচতে চাই, প্লিজ। আমার মেয়েটা আমার বুকে মাথা থেকে ঘুমাতে পারিনি একটা রাত, বলো। আমি ভালো নাই তোমাদের ছাড়া, আমার মেয়েকে ছাড়া, তোমাকে ছাড়া আমি ভালো নাই, কষ্টে আছি। কখনো বলার সুযোগটাই দেও নাই, বলো প্লিজ। আসল কথার উত্তর দে, যে কথাটা বললাম সেটা উত্তর দে। জি, পারবো। সেটা কি করবি সেটা বল, ব্যাখ্যা দে কিভাবে করবি। তুমি ঢাকা থাকতে চাইছো, আমি ঢাকায় রাখবো। তুমি যেটা বলবো সেটাই। তোকে বলেছি তোর বাম্মা থেকে বিচ্ছিন্ন হতে কি একবারও? না, সে চাচ্ছে এটা। সবার চাপে পড়ে এই কথা বলতেছে, তো আমি এইসব চাপে পড়ে কোনো সংসার করতে চাই না। But আমি চাপে পড়ে আমি সংসার করবো। তুমি চাপে পড়ো না। তুমি যখন আমাকে বলছো, আমি কিন্তু তারপরে আমি মত দিছি, ঠিক আছে? তুমি তোমার ফ্রেন্ডকে তো নিয়েই আমি বলছি, তাদের সামনে আমি বলছি যে তুই 22 রাখতে চাইছিস। তোরে বোন ডাকছে, এর মানে এই না যে তোর সব সঠিক বেঠিক সবই মেনে নেব।
চাপ কিসের রে বোন? আল্লাহ রাব্বুল আলামিন নিজে ঘোষণা দিয়েছেন যে 10 যেখানে থাকে আমি রাব্বুল আলামিন সেখানে এক্সিস্ট করা আমার ফরজ হয়ে যায়। হাজারো লক্ষ মানুষ সাক্ষী থাকতেছে এই ঘটনার, এটা তো চাপের কিছু নাই। মানুষ সাক্ষী থাকতেছে, এখানে বাটপারি করার সুযোগ সম্রাটেরা দ্বিতীয় দফায় নাই। যে লক্ষ মানুষের সাথে যে মানুষটা বাটপারি করতে পারে সে মানুষকে আর দ্বিতীয় দফা বিশ্বাস করা যায় না। ডিভোর্সের সুযোগ বোন শেষ জীবনের শেষ দিন পর্যন্ত তোর হাতে থাকতেছে। 2 বছর পর, 1 বছর পর, 6 মাস পর আবার ডিভোর্স দিয়ে দিস। কিন্তু এই যে মানুষকে সাক্ষী রেখে হাজি নাজির জেনে সে কথাটা বলতেছে, এই কথাটা বলার তো তাগত আছে একরকম, যে যদি এরপরে কথা না রাখে এই মানুষটাকে আর যাই হোক কোনো মানুষ পৃথিবীতে বিশ্বাস করবে না। আমি কি বুঝাতে পারছি বোন? এই কথা তো সঠিক। কথা বল, আর 20 সেকেন্ড দিয়ে অনুষ্ঠান শেষ করব। আগে প্লিজ ফিরে আসো। আমি আমার সাহসটা পাঠাই দিচ্ছি এখন। এটা ঠিক করার সময় সুযোগ এখন দুটোই আছে, প্লিজ। অনেক ছিল, সবার চাই ঠিক অনেক আছে। ছিল, হয়তোবা তুমিও ভাবোনি। ঠিক আছে। প্লিজ যা হয়েছে সে ভুলের জন্য আমি সরি। তুমি যেটা হয়েছে ঠিক যে দূরে ছিলে, তোমার ভাই যে করেছিলেন, শোনো, ভাই মা সেই বিষয়ে আর এখন দরকার নেই। প্লিজ তুমি আমার, আমি তোমার, এটাই আমার মেয়ে, আমার এটাই তুমি বুঝো, এটাই সামনের দিন বুঝতে হবে। ঠিক আছে, প্লিজ তুমি ফিরে আসো। তুমি যেভাবে বলবা সেভাবেই তোমাকে। কত মানুষের সামনে কথা দিচ্ছিস, মাথা আছে তোর? কত হাজার মানুষের কাছে যাবে এটা? জি। তারপর যদি বাটপারি করিস তখন তোর কি থাকবে? ইজ্জত? কখনো হবে না। হ্যাঁ, ইজ্জত থাকবে? জি না। আর ওর কিন্তু অধিকার সব সময় থাকে তোর কাছ থেকে সরে আসার। তুই রাখতে পারলে রাখবে, না থাকলে তো যে কোনো সময় চলে যেতে পারে। বাট সিদ্ধান্ত ফাইনালি দিন শেষে তোদের। আমি যতই কথা বলি না কেন, তোরা চাইলে একসাথে থাক, অথবা স্রষ্টা যেটা বলেছেন, অথবা যদি ভালো থাকতে না পারিস তাহলে ভালোভাবে তোরা আলাদা হয়ে যা। এখন তারপরেও তো স্রষ্টা বারবারই বলেছেন এর চাইতে খারাপ হালাল আর কিছু হতে পারে না যদি সেপারেশন কেউ হয়ে যায়। তোদের তো কোনো যায় আসবে না, যায় আসবে রাফার। এই জন্য বারবার করে কথাগুলো বলছি। জি, এই জন্য অনুষ্ঠান আমি শেষ করি। জি আগে তুমি ফিরে আসো, এখন সুযোগ আছে, প্লিজ। ওগুলো ম্যানেজ করতে পারবি? যে অ্যাপ্লিকেশন দিছে এসে এগুলো ম্যানেজ করতে পারবি তো ঠিকঠাক? তো কথা বল। কাজের সাথে আমার কথা হয়েছে, কাজে বলছে আপনার দুজনে এসে এটা ফর্ম ফিল আপ করলে কাজে আবার নতুন করে ইয়ে করে দিব। কথা বল, কথা বল। আখি, কাজের সাথে আমার কথা হয়েছে, তুমি তো দেখছো এই কাগজ আমার কাছে আসে নাই। তোমার কাছে যেহেতু আমি তোমার ফটো পাঠাইছো, কাজে আমাকে বলছে, ঠিক আছে। আমার কাগজ গেছে। ঠিক আছে, আমার কাছে আসে নাই। যাই হোক, আসলেও সেটা এখন সমাধান করার সুযোগ আছে। ঠিক আছে, 3 মাস পর্যন্ত সময় আছে, 100 দিন পর্যন্ত। সেই সুযোগটা আমরা হাতছাড়া করতে চাচ্ছি না। আজকে আমি গুরুর সামনে রেখে কথা বলতেছি, হাজারো মানুষ, লাখো মানুষ হয়তো শুনছে, তাদেরকে সাক্ষী রেখে বলছি, তুমি যেভাবে বলবা সেভাবে আমি শুনবো। আর তোমাকে তো আমি কখনো কষ্ট দিয়ে রাখি নাই। তুমি এটা কখন ওকে বলতে দে। আমি কাউকে বলবো না যে এভাবে করো, বাবা করো, ঠিক আছে। আর তুমি কি হারাইছো সেটা তুমি বুঝবা। এখন হয়তো বুঝবা না, সে বুঝতেছে। আহা, বুঝতেছে বিধায় তো এখানে আসছে রে বাপ। এ তো বুঝতেছে, হাড়ে হাড়ে। বুঝতেছো না, বলতেছে আমি ভালো নাই বিদে আমি আজকে এখানে আসা গুরুর সামনে। প্লিজ তুমি বুঝো, আমি হাজার লাখো মানুষের সামনে বলতেছি তোমাকে ভালো রাখবো। কখনো তো আমি তোমাকে খারাপ রাখি নাই, নিজে যত কিছু করছি কখনো তোমাকে কষ্ট দিতে রাখি নাই। হয়তো 2-4টা কথায় হয়তো কথা কাটাকাটি পর্যন্ত আজকে এত দূর আসা, কিন্তু আমি তো কখনো তোমাকে ছেড়ে যাই নাই, তোমাকে কষ্ট দিই নাই, তোমাকে ভুলে থাকতে চাই নাই। প্রতিনিয়ত তোমাকে আমি ফোন দিয়ে যাইতেছি, ফোন চেষ্টা করছি, তুমি ফোনে আমাকে ব্লক করে দিছো, যেখানে আমি কোথাও সুযোগ পাইতেছি না। আমার মেয়েটাকে আমি দেখবো সেই সুযোগ আমি পাইতেছি না। তুমি তো জানো আমি 2বার অসুস্থ হলাম, তারপর থেকেও তুমি একটাবার ফোন দিয়ে খোঁজ নাও না। আমি জানি যে তুই স্ট্রোক করছিলি। জি। আচ্ছা, যাই হোক, ওই প্রসঙ্গ বাদ দে, নতুন করে দেখ শুরু করতে পারিস কিনা। প্লিজ আখি ফিরে আসো। বিদায় নি আখি, বিদায় নিচ্ছি। বাপজান ভালো থাকিস। অনেক দোয়া থাকলো এই ভাইয়ের পক্ষ থেকে, কলিজা ভরা দোয়া। স্পেশালি আমার ভাগ্নির জন্য অনেক দোয়া থাকলো, রাফার জন্য। কখনো যদি ঢাকায় আসিস আমার সাথে যোগাযোগ করিস বাপ, আমি অনেক খুশি হব। আর তোদের 3জনকে, আচ্ছা আমার কাছে এখানে কখনো যদি আসিস আমি অনেক খুশি হব। রাফা আমার মাকে আমার ভালোবাসা দিস। আমি দেখেই বলেছিলাম যে মেয়েটা অনেক লক্ষ্মীমন্ত মেয়ে, অনেক শান্ত ধীরস্থির টাইপের। মেয়েটা অনেক ভালো থাকুক সারা জীবন, সে প্রার্থনা করি। আর এই আমার ভাগ্নির জন্য হলেও যদি পারিস তোরা একসাথে থাকিস। তোদের মধ্যে এমন কোনো বড় ঘটনা ঘটেনি, এই ছেলেটাকে শেষবারের মতো একটা সুযোগ দিতেই পারিস বোন। আমি সেটাই বলছি। যদি না পারিস আবার তখন আলাদা হয়ে যাবি, সেই সুযোগ তো তোর থাকতেছেই বোন আমার। তোর জন্য না, সম্রাটের জন্য না, স্পেশাল আমার ভাগ্নির জন্য চাচ্ছি
যে তারা একসাথে থাকুক, তোরা জীবনটাকে আরেকটু বড় করে বাঁচ, ভালো ভালো জায়গা দেখ, তিনজন মিলে একসাথে ঘুর, জীবনের সমস্ত ভালোবাসা ভালো লাগা তোদের কদম ছুঁয়ে যাক। ভাইয়ের মতো করে আমি এর চাইতে ভালো লাগার আর কি হতে পারে? এখন থেকে 6 মাস 1 বছর 2 বছর পর তোরা স্টুডিওতে আসবি, একসাথে ঝলমল করবে তোদেরকে দেখে, এর চাইতে আমার শান্তির আর কি হতে পারে? আর পরকালে হয়তো তোদের কারণে আমি পার পেয়ে যাবো ফুলসেরাতে। আল্লাহকে বলবো, অসম্ভব পাপী আর নোংরা একজন মানুষ তোমার এই বান্দা, কিন্তু আমি কোনো একদিন সম্রাট এবং আখির সম্পর্ক জোড়া লাগার কারণ হয়েছিল। আমার ভাগ্নি দাঁড়ায় আছে দেখো, সে আমাকে আমার জন্য সাফা করবে, আমি তখন হয়তো ফুলসেরাত পার হব। এটাই আমার প্রাপ্তি, আর কি হতে পারে? বোন, একবার পজিটিভলি আমার জন্য হলেও ভেবে দেখিস। বোন, কথাতে একবার পজিটিভলি ভাববি, বাবা মা ভাই বোন সব কিছুকে পেছনে ফেলে একবার ভেবে দেখবি শেষ সুযোগ দেওয়া যায় কিনা, পজিটিভলি একবার চেষ্টা করে দেখবি বোন, অন্তত এই কথাটা দে। কথা আমি দেখবো, ভেবে দেখবো। ওকে যান, টেক কেয়ার। বিদায় নিচ্ছি আজ। সবার জন্য অনেক অনেক দোয়া, প্রত্যেকটি প্রাণ ভরে উঠুক ভালো লাগা নিয়ে, আর প্রত্যেকটি হৃদয় শাসিত হোক শুধুই ভালোবাসা দিয়ে। কেউ মানুক আর না মানুক, কেউ বিচার করুক আর না করুক, সমালোচনা করুক অথবা প্রশংসা করুক, এহতেশামের ভালোবাসার এই জোড়া লাগার সম্পর্ক, মহব্বতের এই সম্পর্ক চলতেই থাকবে অবিরত। লাভ গুরুর এই ক্যানভাস থেকে মে এহতেশাম সাইনিং অফ। কখনোই আমি ভালোবাসার এই পরিমণ্ডল, যুগলবন্দি মহব্বতের এই যে কাছাকাছি আসার এই যুদ্ধ থেকে কখনো পিছপা হব না শেষ দিন পর্যন্ত। অনেক কমেন্ট এসছে একদম শেষের বেলায়। জীবন চন্দ্র আমাদেরকে কমেন্ট করেছেন, বলেছেন যে তৃতীয় ব্যক্তি একটা ফ্যাক্টর, কারণ এত ছোট কারণে বিয়ের মতো পবিত্র সম্পর্ক ভাঙার মতো সাহস আসলে হয় না। মানিক আছেন আমাদের সাথে জয়েন করে, বলেছেন গুরু ইতেশামে গুরু আফসোসের বিষয় হচ্ছে আচ্ছা এটা বুঝলাম গুরু, এইটা আমার শেষ কমেন্ট, বাগেরহাট থেকে দেখছি, ধন্যবাদ শাহরিয়ার। তারপরে নওয়াজ আছেন, থ্যাংক ইউ নওয়াজ, থ্যাংক ইউ সো মাচ আমাদের সঙ্গে জয়েন করে থাকবার জন্য। আপনি সবসময় জয়েন করে থাকেন এবং আপনাকে কমেন্ট বক্সে দেখলেই অন্যরকম একটা ভালো লাগা কাজ করে, থ্যাংক ইউ। সামির হোসেন খুব শীঘ্রই, আমি দোয়া করি খুব শীঘ্রই যাতে আপনি আপনার বাচ্চাটাকে দেখতে পান, ঠিক আছে, খুব শীঘ্রই। উসমান আহমেদ আছেন সিলেট থেকে জয়েন করে, একলা আমার মন আছেন, মরিয়ম আছেন, বলেছেন গুরু আসসালামু আলাইকুম। মাহিলি আমাদেরকে জানিয়েছেন সিলেট থেকে আছেন। মিথুন নাজমুল জয়েন করেছিলেন, রাজা আছেন জয়েন করে, আমান উল্লাহ সিলেটি, ফুয়া বলেছেন হাই আপু, হ্যালো। তা তিন্নি রহমান লিখেছেন বোন ফিরে আসো। অ্যাবসলিউটলি, আমি জানি না আপনি কখন দেখবেন এই প্রোগ্রামটা, রাফার আম্মা আপনি কখন আসলে এই প্রোগ্রামটা দেখবেন আমি জানি না, তবে আমাদের এই কমেন্ট সেকশন ভর্তি সবাই একই কমেন্ট করছে যে আপনি ফিরে আসেন আসলে, এবং আমরা আপনাদেরকে নিয়ে একটা সাকসেসফুল শো করি আমাদের স্টুডিওতে। আপনাদের সবাইকে, মানে আপনাদের এই হ্যাপি ফ্যামিলিকে আমরা সবাইকে দেখাবো যে ফাইনালি আপনারা একসাথে আছেন। আর সত্যি কথা বলতে কি, দুটো মানুষ যখন কমপ্লিটলি দুটো জনারের হয়ে থাকে, এরা যখন সংসার শুরু করে স্বাভাবিকভাবেই অনেক ধরনের আপস অ্যান্ড ডাউনস, অনেক মানে ব্রিচেস আসলে দেখা দেয়, অনেক উঁচু নিচু তো থাকেই বলতে পারেন, কিন্তু সেই জায়গা থেকে দুটো মানুষকেই আসলে অ্যাডজাস্টমেন্টের একটা পর্যায়ে আসতে হয়। এবং সব থেকে বড় কথা, আজকের আপুটার কথা শুনে যেটা আমার কাছে মনে হলো সেটা হচ্ছে যে আসলে এই মিসআন্ডারস্ট্যান্ডিং এবং অ্যাট দ্য সেম টাইম এই মিথ্যেটা মাঝে মাঝে না খুব আফসোস হয়, যখন ধরেন আপনি একজনকে ভালোবাসেন এবং সেই ভালোবাসাটা শুরুটা যখন মিথ্যে দিয়ে হয়, এটা না খুব লং রানে কাজ করে না আসলে। সো যারা এই সম্পর্ক শুরু করবেন সেটা সত্যি দিয়ে হোক, সত্য যতই গাঢ় হোক না কেন, যতই কুৎসিত হোক না কেন, সৌন্দর্যের মানে সত্যের একটা আলাদা সৌন্দর্য আছে। সো আশা করি সবাই তার প্রিয়জনের সাথে খুব ভালো থাকবেন, সুন্দর থাকবেন। আর বিয়ে এই ব্যাপারটা অনেক বড় একটা বিষয়, উপরওয়ালা প্রদত্ত একটা আশীর্বাদ বলতে পারেন, একটা হালাল সম্পর্ক, বৈধ সম্পর্ক, এমন একজন মানুষ যার সাথে আপনি মৃত্যুর আগ পর্যন্ত থাকবেন বলে প্রতিজ্ঞাবদ্ধ হন। তো স্যাক্রিফাইস তো আসলে করতেই হয়, আন্ডারস্ট্যান্ডিংও ডিফারেন্ট লেভেলে থাকতে হয়, বাট সব কিছু মিলিয়ে সব থেকে বেশি যেটা করতে হয় সেটা হচ্ছে স্যাক্রিফাইস আসলে, এবং এটা করেই যেতে হয়। সো আশা করি আপনারা সবাই বিলাভেডসদের সাথে, আপনাদের বিলাভেদের সাথে খুব ভালো থাকবেন, প্রিয়জনদের সাথে, এই প্রত্যাশায় আজকের মতো আমি শান্ত বিদায় নিচ্ছি। এবং আশা করি সম্রাটের কাছ থেকে আমরা কিছুদিনের মধ্যে একটা গুড নিউজ পাবো যে রাফার মা ফেরত এসছে, সাথে রাফাও, তাদের দারুণ সংসার কাটছে, এবং অবশ্যই আমরা এই ঘটনাটা, এরকম একটা গুড নিউজ আপনাদের সাথে শেয়ার করার জন্য উদ্গ্রীব হয়ে আছি। খুব জলদি হয়তো আমরা শুনতে পাবো। আপনারা সবাই যে প্রান্ত থেকে আছেন, আজকে রাফা এবং রাফার মায়ের জন্য দোয়া করবেন যাতে রাফার মায়ের মনটা নরম হয়ে যায় এবং সংসারটা যাতে টিকে থাকে, রাফার জন্য হলেও। আজকের মতো আমি শান্ত বিদায় নিচ্ছি। দারুণ একটা এপিসোড গেল, অনেক আশার বাণী আমরা দেখলাম, অনেক আশা দেখলাম,
যাতে সবকিছু ঠিকঠাকভাবে হয় সেই প্রত্যাশা আজকের মতো আমি শান্ত বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, হ্যাপি উইকেন্ড আপনাদের সবাইকে। আজকের মতো টাটা, বাই বাই, শুভরাত্রি।